ওকে, আমাদের আলোচনা শুরু করি। আজকের পার্টটা হচ্ছে হাইপোথিসিস টেস্টিং, অর্থাৎ আমরা আজকে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের বেসিক্স দেখব। তার আগে আমরা আহ, এখানে যে লাইব্রেরি প্যাকেজগুলো আমি ইম্পোর্ট করেছি, পান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব, সিবর্ন, আর গতদিন আমি এই লাইব্রেরিটির সাথে পরিচয় করিয়েছিলাম রিসার্চ পাই। এটা নিয়ে আজকে আমরা একটু কাজ করব। আর এইখানে আমি গ্লোবালি সিবর্নের কালার প্যালেটটা সেট করেছি এবং ফন্ট স্কেলটা সেট করেছি যাতে আমার সবগুলো ফিগারের জন্য সেম হয়। তো আমরা সাধারণত পপুলেশন থেকে স্যাম্পলিং টেকনিকের মাধ্যমে স্যাম্পল নিই এবং যে স্যাম্পলটা আমরা কালেক্ট করি ওই স্যাম্পল যে আমাদের ডেটা সেট হাতে থাকে ওইটা অ্যানালাইসিস করে আমরা পপুলেশন সম্পর্কে একটা মতামত দাঁড় করাই। ঠিক আছে, সেটা আমরা মোটামুটি আজকে বোঝার চেষ্টা করব। আমি এখানে পালস ডেটা যেটা ছিল আমাদের গতদিন আমি এক্সপ্লোর করেছিলাম সেটা নিয়ে আলোচনা করব। তো এই ডেটা সেটে আমি প্রথমে আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে যে ভেরিয়েবলগুলো চেক করা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ফ্লোট আছে 5টা, মানে নিউমেরিক ভেরিয়েবল, ইন্টিজার আছে 1টা, আর অবজেক্ট আছে 6টা, মানে 6টা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আছে। যেমন জেন্ডার, এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, স্মোকস ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, অ্যালকোহল ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। এগুলো আমরা দেখেছিলাম গত ক্লাসগুলোতে। শুরুতে আমরা সামারাইজ অ্যান্ড ভিজুয়ালাইজ ডেটার কথা যদি আমরা বলি, তো ডেসক্রাইব ফাংশনটা আমরা যেটা করে নিউমেরিক যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোর 5 নাম্বার সামারি আমাদেরকে এখানে দেবে, যেমন হাইট, ওয়েট, এজ, পালস 1, পালস 2 অ্যান্ড বিএমআই। ওকে, আমরা যদি এখানে দেখতে চাই যে ক্যাটাগরিকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো নিউমেরিক ভেরিয়েবল আছে এবং এখানে অ্যাভারেজ হাইট 1.3 মিটার, ওয়েট 66.72 কেজি, এজ 20.59 ইয়ার্স, পালস 1 হচ্ছে 75.16, পালস 2 96.21, বিএমআই 22.03। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ অ্যান্ড এখানে মিনিমাম ম্যাক্সিমাম দেওয়া আছে। এরপরে আমরা যদি চাই যে ক্যাটাগরিক্যাল সামারিগুলো করব, জাস্ট আমাদের ক্যাটাগরিক্যাল কলামগুলো এই যে রিসার্চ পাই ডট সামারি ক্যাট, এটার মধ্যে আমাদের এই মানে ডেটা ফ্রেমটা পাস করলে আমাদের এখানে ক্যাটাগরিক্যাল ডেটাগুলোর সামারি চলে আসবে। যেমন জেন্ডার, এখানে আমরা দেখতে পাচ্ছি 58 অ্যান্ড 50, তেমন 53%, 46.3%, স্মোকস নো মিন্স নন স্মোকার 97, 89.1% নন স্মোকার, 10%, 10.19% হচ্ছে স্মোকার। তো এইগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল সামারি। ঠিক আছে, তো এইগুলো আমরা কেন এই সামারাইজেশন করতেছি, আমরা সামারি করতে পারি দুইভাবে, ভিজুয়ালি অ্যান্ড নিউমেরিক্যালি। তো আমরা এখানে নিউমেরিক্যাল সামারিটা দেখলাম এবং এখানে যদি আমরা দেখতে চাই ফর এক্সাম্পল মেল, তো মানে সরি জেন্ডারের মধ্যে 2টা ক্যাটাগরি আছে, মেল অ্যান্ড ফিমেল, তাহলে এদের মধ্যে প্রপোর্শনের কি কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ, আমরা নিউমেরিক্যালি দেখছি যে এখানে প্রপোর্শনের ডিফারেন্স আছে। এই যে আমরা ডিফারেন্সটা এখানে অবজার্ভ করছি, এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা সেইটা আমাদের আজকে পড়াশোনার টপিক। এটা যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কি না সেটা যাচাই করার জন্যই মূলত আমরা হাইপোথিসিস টেস্ট করে থাকি। ফর এক্সাম্পল, আবার যদি এভাবে চিন্তা করি যে এই যে অ্যাভারেজ এজ, এইটা অ্যাভারেজ এজ বিটুইন মেল অ্যান্ড ফিমেল, এদের মধ্যে কেমন ডিফারেন্স, মানে কোনো ডিফারেন্স আছে কি নাই, এইটা যদি আমরা চেক করতে চাই তাহলে আমাদের হাইপোথিসিসের সাহায্য নিতে হয়। তো সেগুলো আমরা দেখব। প্রথমে আমরা আসি যে ওয়ান ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের রিসার্চ কোশ্চেনটা কীরকম হতে পারে। যেমন এখানে কোশ্চেন দেওয়া আছে, ইজ দেয়ার এনি ডিফারেন্স ইন দ্য নাম্বার অফ মেন অ্যান্ড ওমেন। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন, তাহলে আমাদের আনসারটা খুব ইজিলি আমরা করতে পারি যে আমাদের জেন্ডার কলামটার মধ্যে 2টা ক্যাটাগরি আছে, ফিমেল অ্যান্ড মেল। তো এখানে যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, দেয়ার ইজ এ ডিফারেন্স, রাইট। এখন এই ডিফারেন্সটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা এটা আমরা কিন্তু এই এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে বলতে পারি না বা মানে বলতে পারবো না। এই জন্য আমাদের ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের হেল্প নিতে হবে। তাহলে এখানে আমরা নিউমেরিক্যালি দেখছি যে হ্যাঁ, দেয়ার ইজ এ ডিফারেন্স,
ডিফারেন্সটা বড় না, কিন্তু ডিফারেন্স আছে। এরপরে যদি আমরা এখানে দেখতে চাই ভিজুয়ালি, তাহলে আমরা কাউন্ট প্লটের মধ্যে জাস্ট জেন্ডারটা পাস করলে আমরা ভিজুয়ালিও দেখতে পাচ্ছি যে মেল অ্যান্ড ফিমেল এদের প্রপোর্শনের পার্থক্য আছে। অর্থাৎ আমাদের যে কোশ্চেনটা, রিসার্চ কোশ্চেন, ইজ দেয়ার এনি ডিফারেন্স ইন দ্য নাম্বার অফ মেন অ্যান্ড ওমেন? হ্যাঁ, দেয়ার ইজ এ ডিফারেন্স। এই ডিফারেন্সটা যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা সেটা আমরা যাচাই করব মূলত বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট দিয়ে। ওকে, এরপরে ওয়ান নিউমেরিক্যাল ভেরিয়েবল। এইখানে আমাদের রিসার্চ কোশ্চেনটা এরকম হতে পারে যে ইজ দ্য অ্যাভারেজ হাইট ডিফারেন্ট ফ্রম এস্টাবলিশড হাইট? তো এস্টাবলিশড হাইট বলতে কী বোঝাচ্ছি? এই যে এটা হচ্ছে আমাদের এস্টাবলিশড হাইট, প্রিভিয়াসলি এস্টাবলিশড হাইট হচ্ছে 1.73। এইটার থেকে এইটা এবং গড় হাইটের পার্থক্য আছে কি, সেই প্রশ্নটা করা হয়েছে এখানে, যে ইজ দ্য অ্যাভারেজ হাইট ডিফারেন্ট ফ্রম এস্টাবলিশড হাইট, মানে প্রিভিয়াসলি যে এস্টাবলিশড হাইট আছে এটার থেকে অ্যাভারেজ হাইটটা ডিফারেন্ট কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম হাইট হচ্ছে 1.73, না আসলে এখানে কোনো ডিফারেন্স নাই। ওকে, এখানে আমরা কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না। এখন এই যে ডিফারেন্সটা এখানে নাই, এইটা সিগনিফিক্যান্ট কিনা এটা আমরা চেক করতে পারি বা চেক করব। এরপরে আমরা এটা বক্স প্লটের, এইটা আমরা জানি এটা হচ্ছে 5 নম্বর সামারি। এটা ভিজুয়ালি যদি দেখতে চাই তাহলে আমরা এইভাবে বক্স প্লটের মাধ্যমেও দেখতে পারি যে এখানে আমাদের বক্স প্লটটাতে আমাদের এই 5 নম্বর সামারিটা এখানে প্লটেড হয়েছে। ওকে, এখন দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের রিসার্চ কোশ্চেনটা এরকম হতে পারে, যেমন আমি যদি বিএমআই ক্যাটাগরি এবং আমরা ক্যাটাগরিগুলো যদি আগে দেখতে চাই, যেমন এখানে আমি ডাজ দ্য প্রপোর্শন অফ মেন অ্যান্ড ওমেন ডিফার অ্যাক্রস দ্য বিএমআই ক্যাটাগরি, অর্থাৎ এখানে আমি মেল অ্যান্ড ফিমেলের যে তুলনাটা করতে চাই বিএমআই ক্যাটাগরির সাথে, সেই প্রশ্নটা আমরা এখানে করেছি। তো আমরা এখানে জেন্ডার ডট ইউনিক, আমরা জানি এটা কল করলে কতগুলো ইউনিক ক্যাটাগরি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, মেল অ্যান্ড ফিমেল। আর যদি বিএমআই ক্যাটাগরির ইউনিক ক্যাটাগরিগুলো আমরা দেখতে চাই তাহলে বিএমআই ক্যাট ডট ইউনিক, হ্যাঁ, এটা আমরা কল করলে আমাদের এখানে ইউনিক ক্যাটাগরি আছে আন্ডারওয়েট, মানে 4টা ক্যাটাগরি আছে। তো আমাদের এই মেল অ্যান্ড ফিমেল এই যে প্রপোর্শন সেটা কি কোনো ডিফারেন্স আছে কিনা সেটা আমরা দেখতে পাবো, অর্থাৎ ডাজ দ্য প্রপোর্শন অফ মেন অ্যান্ড ওমেন ডিফার অ্যাক্রস বিএমআই ক্যাটাগরি, এটাতে কি মানে কোনো ডিফারেন্স আছে কিনা সেটা আমরা যদি দেখতে চাই ক্রস ট্যাবের মাধ্যমে আমরা দেখতে পারি, রাইট? তো ক্রস ট্যাবে জেন্ডার অ্যান্ড বিএমআই ক্যাট এখানে নর্মাল, ওবেস, ওভারওয়েট, হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ এ ডিফারেন্স, রাইট? এখানে আমাদের ডিফারেন্স আছে। সেমভাবে আমরা এটা চাইলে কি করতে পারি, নর্মালাইজ করে নিতে পারি, মানে প্রপোর্শনটা আর কি দেখতে পারি। তো এটা যদি আমরা মানে করতে চাই, ভিজুয়ালি দেখতে চাই, তাহলে আমরা জানি যে কাউন্ট প্লটে হিউ আর্গুমেন্টের মাধ্যমে আমরা এটা করতে পারি, কম্পেয়ার করতে পারি। যেমন এখানে বিএমআই ক্যাটাগরি অ্যান্ড এই এটা হচ্ছে আমাদের মেল অ্যান্ড ফিমেল, আন্ডারওয়েট যেটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেল অ্যান্ড ফিমেলের প্রপোর্শনের ডিফারেন্স আছে, এখানেও আছে এবং এখানেও আছে। ওকে, তার মানে এখানে আমাদের এই বিএমআই ক্যাটাগরির মধ্যে কি ডিফারেন্স আছে। সেমভাবে যদি আমরা মানে একটা কোয়ান্টিটেটিভ এবং একটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল নিয়ে আলোচনা করি, তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি, যেমন ইজ দেয়ার এ ডিফারেন্স ইন দ্য হাইট বিটুইন মেন অ্যান্ড ওমেন, অর্থাৎ আমাদের এখানে নিউমেরিক ভেরিয়েবলটা হচ্ছে হাইট আর ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটা হচ্ছে জেন্ডার, তাহলে আমরা এখানে অ্যাভারেজ হাইটের তুলনা করতে চাচ্ছি, তাহলে আমরা এটাকে গ্রুপ বাই করতে পারি, মানে গ্রুপিং করে নিতে পারি, গ্রুপ বাই জেন্ডার। এরপরে আমি অ্যাভারেজ হাইট দেখতে চাচ্ছি, তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ এ ডিফারেন্স খুব বড় না, কিন্তু ডিফারেন্স আছে। তো এইটা যদি আমরা এই যে একটা কোয়ান্টিটেটিভ এবং একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ভিজুয়ালি দেখতে চাই যে এদের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, তাহলে আমরা যে বক্স প্লটের সাহায্যে এভাবে দেখতে পারি। বক্স প্লটের মাধ্যমেও আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানে ডিফারেন্স আছে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে টু কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। আমরা জানি যে দুইটা ক্যাটাগরি মানে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের মধ্যে যদি আমরা সামারি করতে চাই দুইটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের, তাহলে আমাদের সেই সামারিটা হবে কোরিলেশন, রাইট? সুমনা মিউট কর। তো দুইটা ক্যাটাগরি মানে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের মধ্যে আমরা কি করি, সাধারণত কোরিলেশন দেখি। তো এখানে মানে কোরিলেশন মানে আমরা জানি যে কোনো রিলেশনশিপ আছে কিনা। যেমন এখানে প্রশ্ন করা হয়েছে যে ইজ দেয়ার এনি রিলেশনশিপ বিটুইন হাইট অ্যান্ড ওয়েটের মধ্যে কি কোনো মানে সম্পর্ক আছে কিনা, এটা আমরা কোরিলেশনের মাধ্যমে চেক করতে পারি, রাইট? তো দুইটা নিউমেরিক্যাল ভেরিয়েবলের মধ্যে যখন আমরা রিলেশনশিপ চেক করব, তো তখন আমরা কোরিলেশনটা
ক্যালকুলেট করি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ আ রিলেশনশিপ বিটুইন হাইট অ্যান্ড ওয়েট, এবং এখানে আমরা কোন ধরনের কোরিলেশন পেয়েছি? পজিটিভ কোরিলেশন। আমরা জানি যে পজিটিভ, নেগেটিভ এবং শূন্য, মানে 3 ধরনের কোরিলেশন আছে, আমরা এটা শিখেছিলাম। তো কোরিলেশন যদি আমরা ভিজুয়ালি দেখতে চাই তাহলে আমরা স্ক্যাটার প্লট ইউজ করি। তো এখানে আমাদের এক্স অক্ষের দিকে যায় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই অক্ষের দিকে যাবে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখানে আমাদের হাইট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর ওয়েট হচ্ছে ডিপেন্ডেন্ট। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ দেয়ার ইজ এ রিলেশনশিপ। তো এখানে যদি এইটার মধ্যে কোন ধরনের রিলেশনশিপ আছে আমি এই যে রিগ্রেশন প্লটের মাধ্যমে দেখতে পারি যে কোন ধরনের রিলেশনশিপ এদের ভেতরে আছে। তো আমরা এখানে দেখলাম যে রিলেশনশিপটা আছে, কিন্তু এইটা আমাদেরকে স্ট্যাটিস্টিক্যালি প্রুফ করতে হবে যে এদের মধ্যে রিলেশনশিপ আছে। তো তাহলে এখানে আমি কয়েকটা কেস বর্ণনা করেছি। একটা হচ্ছে 1 ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, 1 নিউমেরিক্যাল ভেরিয়েবল, 2 ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, 1 ক্যাটাগরিক্যাল 1 নিউমেরিক্যাল ভেরিয়েবল, 2 কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল অ্যান্ড 2 মানে কোয়ালিটেটিভ বা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। হ্যাঁ, এটা আমরা মোটামুটি এই কেসগুলো আগেও আলোচনা করেছিলাম। এখন এই যে মানে মানে আমরা রিসার্চ কোশ্চেনগুলো এখানে সাজিয়েছি, এইগুলোর উত্তর আমরা এখানে মানে এক্সপ্লোর করলাম, কিন্তু এই উত্তরের এভিডেন্সটা আমরা বা স্ট্রেংথটা এখন খুঁজে বের করতে পারবো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স দিয়ে। তাহলে আমরা এই যে এখানে ইনফারেন্সিয়াল স্ট্যাটে পড়েছিলাম যে অ্যাসেস দ্য স্ট্রেংথ অফ এভিডেন্স এগেনস্ট এ হাইপোথিসিস। ঠিক আছে, তো হাইপোথিসিস কি সেটা আমরা একটু পরে দেখছি যে হাইপোথিসিস বলতে কী বোঝায়। তো ইনফারেন্স মানে কি অ্যাকচুয়ালি যে দ্য প্রসেস অফ ড্রয়িং কনক্লুশনস অ্যাবাউট পপুলেশন প্যারামিটার্স বেসড অন স্যাম্পল টেকেন ফ্রম দ্য পপুলেশন। অর্থাৎ আমরা পপুলেশন থেকে যে স্যাম্পলটা নিই ওই স্যাম্পল অ্যানালাইসিস করে আমরা পপুলেশন সম্পর্কে একটা ডিসিশন ড্র করি। ওকে, আর হাইপোথিসিস কি? হাইপোথিসিস হচ্ছে একটা প্রপোজড এক্সপ্লেনেশন ফর এ ফেনোমেনন। ওকে, এটা আমরা এভাবে থিওরিটিক্যালি দেখার মানে না দেখে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, তাহলে সুবিধা হবে। ফর এক্সাম্পল, সিট বেল্টস ডিক্রিজেস দ্য ফ্যাটালিটি রেট। অর্থাৎ যারা ড্রাইভিং করেন তারা যদি সিট বেল্ট পরে তাহলে মানে ফ্যাটালিটি রেটটা কমতে পারে। এটা একটা ধারণা বা অনুমান মাত্র। ঠিক আছে, তো এখন এটা আমরা একটা স্টাডি ডিজাইন করতে পারি, ক্রস সেকশনাল স্টাডি অফ ফ্যাটালিটি আউটকাম অ্যান্ড সিট বেল্ট ইউজ অফ ভিকটিমস অফ মোটর ভেহিকেলস অ্যাক্সিডেন্টস ডিউরিং এ 1 month টাইম পিরিয়ড ইন এ লার্জ সিটি। আমরা জানি ক্রস সেকশনাল স্টাডিতে একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে যেটা কালেক্ট করা হয়। তো যেটা কালেক্ট করে আমরা এখানে সামারি করেছি এরকম যে এটা হচ্ছে ড্রাইভার, ঠিক আছে, ডেড অর অ্যালাইভ, সিট বেল্ট মানে ওর্ন নট ওর্ন, মানে একজন সিট বেল্ট পড়েছে আর একটা গ্রুপ পড়েছে আর একটা গ্রুপ পড়েনি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিট বেল্ট পড়েছে এই গ্রুপে মানে ডেড 10 জন মারা গিয়েছে, অ্যালাইভ বেঁচে আছে 40 জন। এখানে সিট বেল্ট পড়েননি এরকম মানুষ মারা গেছে 20 জন এবং বেঁচে আছে 30 জন। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি তার মানে এখানে সিট বেল্ট পরে মারা গেছে এখানে 10 জন, আর সিট বেল্ট না পরে মারা গেছে 20 জন। ওকে, আর এখানে সিট বেল্ট পড়েছে বেঁচে আছে এরকম লোকের সংখ্যা 40 জন, এখানে সিট বেল্ট পরেনি বেঁচে আছে এরকম লোকের সংখ্যা 30 জন। তাহলে এখান থেকে আমরা যে ইফেক্টস অফ সিট বেল্ট ইউজ অন অ্যাক্সিডেন্ট ফ্যাটালিটি, এখান থেকে আমরা কি কনক্লুশনে দাঁড়াইতে পারি? দ্য ফ্যাটালিটি রেট ইজ 40% ইন দ্য গ্রুপ অফ ড্রাইভার্স হু ডিড নট ওয়ার সিট বেল্টস। এই যে 40%, ওকে, 20% ইন ড্রাইভার্স হু ডিড ওয়ার সিট বেল্টস, 20%। ওকে, আচ্ছা, এখন আমরা এই যে সিট বেল্টস অ্যাপিয়ার টু সেভ লাইফস, এখানে আমরা কিছু ইনফারেন্সিয়াল কোশ্চেন অফ ইন্টারেস্ট দাঁড় করাইতে পারি যে আর রেজাল্টস অ্যাপ্লিকেবল টু দ্য পপুলেশন অফ অল ড্রাইভার্স, মানে জেনারেলাইজেশন করে কি আমরা বলতে পারি এটা? অথবা ডাজ ওয়ারিং সিট বেল্টস ডিক্রিজ ফ্যাটালিটি রেট, অ্যাসেস দ্য স্ট্রেংথ অফ এভিডেন্স, ইজ দ্য ফ্যাটালিটি রেট অফ দোজ নট ওয়ারিং সিট বেল্টস হায়ার দ্যান দ্য ফ্যাটালিটি রেট অফ দোজ ওয়ারিং সিট বেল্টস, মানে কম্পেয়ার করতে পারি আমরা। হাউ মেনি লাইফস ক্যান বি সেভড বাই ওয়ারিং সিট বেল্টস, মানে আমরা এটা প্রেডিকশন করতে পারি। ডু আদার ভেরিয়েবলস ইনফ্লুয়েন্স দ্য কনক্লুশন, যেমন দ্য এজ অফ ড্রাইভার, অ্যালকোহল ইউজ, টাইপ অফ কার, স্পিড অ্যাট ইম্প্যাক্ট।
তো এখানে আমরা আমাদের এই যে অন্যান্য ভেরিয়েবলের ইনফ্লুয়েন্স আছে কিনা এইটা আমরা বুঝতে পারি স্পিড ইম্প্যাক্ট দিয়ে। যেমন এই টেবিলটাতে দেখা যাচ্ছে যে 30 মাইলস পার আওয়ার মানে লেস দেন অর ইকুয়াল স্পিডে গাড়ি চালিয়েছেন এরকম একটা গ্রুপ এখানে আছে, আর গ্রেটার দেন 30 মাইলস পার আওয়ার গতিতে গাড়ি চালিয়েছেন এরকম একটা গ্রুপ আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা লেস স্পিডে গাড়ি চালিয়েছে তারা সিট বেল্ট পরে ছিলেন এবং মারা গিয়েছে 3 জন। আমাদের এখানে ফ্যাটালিটি রেটটা দেখলে চলবে। আর হাই স্পিড মানে অনেক স্পিডে চালিয়েছে, সিট বেল্ট পরেছে কিন্তু মারা গেছে 7 জন। তার মানে হচ্ছে আমরা এখানে দেখলাম যে সিট বেল্ট পরলেও এখানে স্পিড ইম্প্যাক্ট আছে, মানে বেশি স্পিডে গাড়ি চালানোর দরুন ফ্যাটালিটি রেট বাড়ছে। ঠিক আছে, তার মানে হাউ ডাজ দিস ইনফ্লুয়েন্স ইউর কনক্লুশন? এই যে আমাদের স্পিডের যে কনক্লুশনটা, উপরে যে আমরা এখান থেকে যে টেবিলটা এখানে দেখলাম ফ্যাটালিটি রেটের, সেই ফ্যাটালিটি রেট যে রেজাল্টটা আমাদেরকে দিয়েছিল সেটা ইনফ্লুয়েন্স করলো কে? স্পিড ইম্প্যাক্ট। অর্থাৎ এখানে আমাদের স্পিড যে ভ্যারিয়েবলটা এইটা আমাদের ফ্যাটালিটি রেটের উপর একটা ইম্প্যাক্ট ফেলেছে। তো সেটা কীভাবে? দ্য ফ্যাটালিটি রেট ইজ 10% অ্যাট লো ইম্প্যাক্ট স্পিড রিগার্ডলেস অফ সিট বেল্ট। ওকে, তারপরে দ্য ফ্যাটালিটি রেট অ্যাট হাই ইম্প্যাক্ট স্পিড, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সিট বেল্ট পরেনি ফ্যাটালিটি রেট হচ্ছে টোটাল 60%। এই যে এখানে দেখতে পাচ্ছি, এবং ইনারা গাড়ি চালিয়েছেন গ্রেটার দ্যান 30 মাইলস পার আওয়ার। ওকে, 30% এই ড্রাইভার্স ওয়ারিং সিট বেল্টস। অর্থাৎ এখানে এই যে 35% মানে হাই স্পিডে গাড়ি চালিয়েছে কিন্তু সিট বেল্ট পরেছে এরকম 35%। ওকে, তার মানে আমাদের এই যে সিট বেল্ট উপরে আমরা দেখলাম যে সিট বেল্ট ক্যান ডিক্রিজেস ফ্যাটালিটি রেট। এখান থেকে আমরা সেটা মোটামুটি বুঝতে পেরেছি। এটা আমাদের একটা অনুমান ছিল এবং সেটা এখানে আমাদের অনুমানটা অ্যাজাম্পশনটা এখানে রেজাল্টটার উপর প্রতিফলিত হয়েছে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিট বেল্ট যারা পড়েননি তাদের ফ্যাটালিটি রেটটা বেশি যারা পড়েছে তাদের তুলনায়, কিন্তু এইখানে সিট বেল্ট পরেও স্পিডের কারণে ফ্যাটালিটি রেটটা বেশি হয়েছে। তার মানে আমাদের এই যে ফ্যাটালিটি রেট এইটার উপরে স্পিড যে ভ্যারিয়েবলটা এটার একটা ইম্প্যাক্ট রয়ে গেছে। এই জন্য এখানে বলা হয়েছে যে ডু আদার ভ্যারিয়েবলস ইনফ্লুয়েন্স অন দ্য কনক্লুশন। আমরা যে কনক্লুশনে আসবো সেটা অন্য কোনো ভ্যারিয়েবল ইনফ্লুয়েন্স করতে পারে কিনা সেটা আমরা এখানে সেই এক্সাম্পলটা দেখলাম। যেমন দ্য এজ অফ ড্রাইভার, অ্যালকোহল ইউজের কারণে ফ্যাটালিটি রেট বাড়তে পারে। হ্যাঁ, ওকে, এখন আমরা আসি হাইপোথিসিস 2 ধরনের হয়। আমরা দেখে আসলাম যে হাইপোথিসিস একটা প্রপোজড এক্সপ্লেনেশন। 2 ধরনের হাইপোথিসিস হয়, হাইপোথিসিস 0 যেটাকে বলা হয় নাল হাইপোথিসিস, হাইপোথিসিস 1 যেটার নাম হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। তো হাইপোথিসিস 0 বা নাল হাইপোথিসিস যেটা, সেটা হচ্ছে অ্যাজাম্পশন অফ দ্য টেস্ট হোল্ডস অ্যান্ড ইজ ফেইলড টু বি রিজেক্টেড অ্যাট সাম লেভেল অফ সিগনিফিকেন্স। ওকে, যেমন ফর এক্সাম্পল, আচ্ছা এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে ভালো হবে। তাহলে আমরা এখানে জানলাম যে 2 ধরনের হাইপোথিসিস আছে, একটা হচ্ছে নাল হাইপোথিসিস আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস আমরা যা ধরবো, অল্টারনেটিভ হবে তার উল্টা মানে নিগেশন। যেমন ধরেন আমি যদি বলি যে ইজ দেয়ার এনি রিলেশনশিপ বিটুইন হাইট অ্যান্ড ওয়েট, এটা আমাদের রিসার্চ কোশ্চেন। তো আমার নাল হাইপোথিসিস হচ্ছে দেয়ার ইজ এ রিলেশনশিপ, মানে আমি ধরে নিচ্ছি যে রিলেশনশিপ আছে। তাহলে অল্টারনেটিভ হবে উল্টা, দেয়ার ইজ নো রিলেশনশিপ। ওকে, এটা হচ্ছে নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন এই হাইপোথিসিস মানে স্ট্যাটিস্টিক্যাল টেস্টের মধ্যে 2 ধরনের এরর আছে, একটাকে বলে টাইপ 1 এরর আর একটাকে বলে টাইপ 2 এরর। এই টাইপ 1 এররের আরেকটা নাম আছে ফলস পজিটিভ, টাইপ 2 এররের আরেকটা নাম আছে ফলস নেগেটিভ। তো টাইপ 1 এরর হচ্ছে যখন আমাদের ইনকারেক্ট রিজেকশন অফ ট্রু নাল হাইপোথিসিস, এই যে এটা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। হোয়েন ইট ইজ ট্রু বাট সেটা আমরা রিজেক্ট করে দিয়েছি, সেটা হবে অ্যাকচুয়ালি টাইপ 1 এরর। আর যদি আমরা রিজেক্ট না করি তাহলে সেটা হবে কারেক্ট ইনফারেন্স। নাল হাইপোথিসিস ইজ ফলস, আমরা যদি রিজেক্ট করে দিই তাহলে সেটা হবে কারেক্ট ইনফারেন্স। বাট যদি আমরা
সেটা রিজেক্ট না করি তাহলে সেটা হবে টাইপ 2 এরর। ওকে, এটা হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 এররের পার্থক্য। আবারও বলছি, নাল হাইপোথিসিস যখন ট্রু, সেটা আমরা যদি ভুলে রিজেক্ট করে দিই তাহলে সেটা হবে টাইপ 1 এরর। আর যদি আমরা রিজেক্ট না করে যদি রিজেক্ট না করি তাহলে সেটা হবে কারেক্ট ইনফারেন্স। নাল হাইপোথিসিস যখন ফলস, তখন আমরা যদি রিজেক্ট করে দিই তাহলে সেটা হবে কারেক্ট ইনফারেন্স। আর যদি আমরা সেটা ভুলে রিজেক্ট না করি, মানে ডোন্ট রিজেক্ট, তাহলে টাইপ 2 এরর হবে। এখানে লিখে দেওয়া আছে। ওকে, তাহলে এরর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টাইপ 1 আর একটা টাইপ 2। এরপরে আসে আলফা। আলফা হচ্ছে একটা প্রবাবিলিটি অফ রিজেক্টিং নাল হাইপোথিসিস হোয়েন নাল হাইপোথিসিস ইজ ট্রু। আলফাকে বলতে পারি, আমরা এখানে একটু আগে শিখে এসেছি যে যখন নাল হাইপোথিসিস ট্রু বাট আমরা রিজেক্ট করে দিলাম তখন সেটাকে বলা হয় টাইপ 1 এরর। অর্থাৎ এই আলফার আর একটা পরিচয় আছে, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর। সাধারণত এই যে রেঞ্জটা, প্রবাবিলিটি রেঞ্জ, এটা হবে 0 to 1। আমাদের রেজাল্টে হাই আলফা ইজ নট গুড। ওকে, পি ভ্যালু, এটাও গুরুত্বপূর্ণ একটা ভ্যালু, মানে প্যারামিটার আমাদের স্ট্যাটিস্টিক্যাল টেস্টের জন্য। স্ট্যাটিস্টিক্সে এই পি ভ্যালু একটা প্রবাবিলিস্টিক ভ্যালু অফ অবটেইনিং রেজাল্টস অ্যাট লিস্ট অ্যাজ extreme as the observed results of statistical hypothesis test. Assume that the null hypothesis is correct. তো আমরা সাধারণত একটা কাট অফ ভ্যালু ধরে নিই, ঠিক আছে? সেই কাট অফ ভ্যালুটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি আলফা, এটা হবে 0.05, হ্যাঁ, বা 5%। ওকে, কাট অফ ভ্যালু কোনো কোনো স্টাডিতে 0.01 মানে ধরা হয়ে থাকে, ঠিক আছে? তো যখন আমাদের পি ভ্যালুটা আলফার থেকে, অর্থাৎ আমাদের এই কাট অফ ভ্যালুর থেকে বড়, পি ভ্যালুটা কাট অফ ভ্যালু থেকে যখন বড় হবে, তখন আমরা অ্যাকচুয়ালি যে নাল হাইপোথিসিসটা আছে ফেল টু রিজেক্ট, অর্থাৎ আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করতে পারছি না, বা আমরা বলতে পারি যে উই অ্যাকসেপ্ট নাল হাইপোথিসিস, ঠিক আছে? তো যদি পি ভ্যালু আলফার থেকে বড় হয় তাহলে আমাদের রেজাল্টটা সিগনিফিক্যান্ট না। কিন্তু যদি পি ভ্যালুটা আলফা থেকে ছোট অথবা সমান হয় তাহলে সেটা হচ্ছে আমাদের সিগনিফিক্যান্ট রেজাল্ট, অর্থাৎ আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করে দিব, অল্টারনেটিভ হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? এটা হচ্ছে পি ভ্যালু কীভাবে আমরা ইন্টারপ্রিট করব তার। ওকে, এরপরে হাইপোথিসিস টেস্টের 6টা প্রসেস আছে। প্রথমে আমাদেরকে নাল হাইপোথিসিস সেট করতে হবে, তারপরে নাল হাইপোথিসিস সেট করার পরে আমাদের যেটা করতে হবে যে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট চুজ করতে হবে। তারপরে লেভেল অফ সিগনিফিকেন্স, মানে আমি 1% আর 5% কোনটা আমাদের কাট অফ ভ্যালু হবে, অর্থাৎ এখানে বলা আছে ওয়াট থ্রেশহোল্ড ফর লাক, কোনটা আমাদের কাট অফ ভ্যালু হবে সেটা আমাদেরকে সেট করতে হবে। তাহলে ফার্স্ট ওয়ান নাল হাইপোথিসিস সেট করতে হবে, তারপরে আমাদের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট সিলেক্ট করতে হবে, এরপরে লেভেল অফ সিগনিফিকেন্স সেট করতে হবে, তারপরে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস কি, যেমন আমি যদি বলি যে দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন হাইট অ্যান্ড ওয়েট, তার মানে এটা আমাদের নাল হাইপোথিসিস। তা আমি এটা ধরে, আমি যেহেতু এটা দুইটা রিলেশনশিপ চেক করব, তাহলে আমি এখানে কোরিলেশন টেস্ট করব, ঠিক আছে? একটু পরেই দেখাবো যে কিভাবে আমরা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট চুজ করব। তাহলে আমি এখানে কোরিলেশন টেস্ট করব। তাহলে দ্বিতীয় ধাপে হচ্ছে সিলেকশন অফ টেস্ট, এটা করলাম। এরপরে আমার এখানে কাট অফ ভ্যালু বা থ্রেশহোল্ডটা হচ্ছে 5% বা 0.05। তাহলে আমি বলছি দেয়ার ইজ এ রিলেশনশিপ, তাহলে অল্টারনেটিভটা হবে উল্টা, মানে নিগেশন। তা ওটা যদি আমরা নিগেট করি লাইনটা, তাহলে হবে দেয়ার ইজ নো রিলেশনশিপ। এরপরে আমাদের স্ট্যাটিস্টিক্যাল যে টেস্টগুলো আছে সেগুলো আমাদেরকে একটা ভ্যালু প্রোভাইড করে, সেটাকে বলে টেস্ট স্ট্যাটিস্টিক। হ্যাঁ, এই টেস্ট স্ট্যাটিস্টিকটাকে আমরা পি ভ্যালুতে কনভার্ট করতে পারি। এখন পি ভ্যালু যদি আমাদের এখানে পড়ে এসেছি, যদি আমাদের কাট অফ ভ্যালু থেকে বড় হয় তাহলে আমরা বলবো উই ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস, মানে আমাদের রেজাল্টটা সিগনিফিক্যান্ট না। আর যদি উল্টাটা হয়, অর্থাৎ পি ভ্যালু যদি আলফার থেকে ছোট হয়, তাহলে আমরা বলবো রিজেক্ট নাল হাইপোথিসিস, তার মানে হচ্ছে আমাদের রেজাল্টটা সিগনিফিক্যান্ট। ওকে, এখানে এই 6টা ধাপ জাস্ট মানে একটা ফ্লো চার্ট আকারে দেওয়া আছে, এটা আপনাদের যখন মানে রিয়েল প্রজেক্ট করবেন তখন হয়তো বা হেল্প করবে। এরপরে আসি কমন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। স্ট্যাটিস্টিক্যাল টেস্ট সাধারণত দুই ধরনের, একটাকে বলে প্যারামেট্রিক আর একটা নন প্যারামেট্রিক।
প্যারামেট্রিক টেস্ট যেগুলা সেগুলো অ্যাজিউম করে যে আপনার ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, আর নন প্যারামেট্রিক টেস্ট যেগুলা সেটা অ্যাজিউম করে যে আপনার ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না। তো এইখানে ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন টাইপ টেস্ট রয়েছে, অর্থাৎ ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন মানে আমি এখানে বোঝাচ্ছি যে আমার ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড আছে কি নাই এটা আমরা স্ট্যাটিস্টিক্যালি টেস্ট করে নিতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে শ্যাপিরো উইল্ক টেস্ট, এটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে। আর এই যে বাকি যে দুইটা আছে এই দুইটাও ব্যবহার করা হয়, আমি দেখাবো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে। এরপরে ভেরিয়েবল রিলেশনশিপ টেস্ট, আমরা জানি এখানে আমরা যেহেতু ভেরিয়েবল রিলেশন মানে কোরিলেশন বের করি সাধারণত দুইটা নিউমেরিক ভেরিয়েবলের ক্ষেত্রে, তার মানে আমরা এটাকে কোরিলেশন টেস্টও বলতে পারি। তো ভেরিয়েবল রিলেশনশিপ টেস্ট হচ্ছে দুই ধরনের, মানে দুইটা আমরা এখানে আছে। একটা হচ্ছে যে দুইটা নিউমেরিক ভেরিয়েবল যদি থাকে তাহলে তখন আমরা কোরিলেশন টেস্ট ইউজ করব, আর যদি দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থাকে তখন কাই স্কোয়ার টেস্ট ব্যবহার করব। এরপরে আমাদের বিভিন্ন স্যাম্পল মানে বিভিন্ন গ্রুপের মধ্যে স্যাম্পল মিন কম্প্যারিজন করতে হতে পারে, সেক্ষেত্রে আমরা স্টুডেন্ট টি টেস্ট বা ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট, পেয়ার টি টেস্ট, আর একটা আছে হচ্ছে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, রিপিটেড মেজার্স অ্যানোভা টেস্ট। আর নন প্যারামেট্রিক টেস্টগুলো যেটা অ্যাকচুয়ালি আমি জাস্ট সোর্স বলে দিব, সবগুলো টেস্ট তো দেখানো সম্ভব হবে না। এই যে ম্যান উইথ নিট ইউ টেস্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ। কম্পেয়ার স্যাম্পলস মিন ডিফারেন্ট গ্রুপ আর কি, মানে বিভিন্ন গ্রুপের মধ্যে মিনটা কম্পেয়ার করা যায়, এইটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। এই যে এখানে যে চারটা টেস্ট আছে এটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। তাহলে ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন টেস্ট মানে হচ্ছে তারা নর্মালিটি চেক করে, রিলেশনশিপ মানে হচ্ছে যে তাদের মধ্যে অ্যাকচুয়ালি কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা সেটা চেক করে, আর কম্পেয়ার স্যাম্পল মিনস এটা যেটা প্যারামেট্রিক সেটা অ্যাজিউম করে যে আমার ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে, আর যেটা নন প্যারামেট্রিক সেটা হচ্ছে ধরে নেয় যে ডেটাটা অ্যাকচুয়ালি নর্মাল ডিস্ট্রিবিউটেড না। এখন আমরা আসি যে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট কীভাবে চুজ করব। যদি আমরা একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল নিয়ে কাজ করি তাহলে অবশ্যই ফর এক্সাম্পল জেন্ডার, তার মানে মেল অ্যান্ড ফিমেল, তাহলে মেল অ্যান্ড ফিমেল এদের মধ্যে আমরা কী করতে পারি, প্রপোর্শনের ডিফারেন্স আছে কি না সেটা দেখতে পারি, চেক করতে পারি। তো সেক্ষেত্রে যদি একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হয় তাহলে আমরা টেস্ট যেটা চুজ করব সেটা হচ্ছে ওয়ান স্যাম্পল প্রপোর্শন টেস্ট। যদি দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হয় তাহলে আমরা কাই স্কোয়ার টেস্ট চুজ করব। যদি একটা নিউমেরিক ভেরিয়েবল হয় তাহলে টি টেস্ট, যদি একটা নিউমেরিক আর একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হয় তাহলে টি টেস্ট আর অ্যানোভা, যদি মোর দ্যান টু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হয় তাহলে আমরা তখন করব অ্যানোভা, আর যদি দুইটা নিউমেরিক ভেরিয়েবল হয় তাহলে সেটা হবে কোরিলেশন, অর্থাৎ আমরা কোরিলেশন টেস্ট চুজ করব। এই হচ্ছে আমাদের প্রথম নোটবুকে হোয়াট ইজ হাইপোথিসিস, মানে আমরা কিভাবে নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিস সেট করতে পারি সেটা দেখলাম। এরপরে আমাদের হচ্ছে ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন টাইপ আমরা এখানে দেখব। ওকে, ওকে, এই যে অ্যান্ডারসন ডার্লিং টেস্ট, আমি যেটা বললাম একটা টেস্ট বুঝলে আপনারা বাদবাকি সবগুলো করতে পারবেন। তো আমি এখানে নতুন একটা জিনিস আমরা ইউজ করবো, সেটা হচ্ছে সাইপাই, সাইন্টিফিক পাইথন। এটা স্ট্যাটিস্টিক্যাল একটা প্যাকেজ, এখানেই আমাদের সব স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো রয়েছে। তো ফ্রম সাইপাই ইম্পোর্ট স্ট্যাটস, এই স্ট্যাটসকেই আমরা বারবার কল করব। ওকে, তো আমি সেম ডেটা সেটটা করছি। প্রথমে আসি যে ভিজুয়াল নর্মালিটি চেক। আমরা জানি একটা হিস্টোগ্রাম যখন আমরা করি, প্লট করি, তখন আমরা যদি সিমেট্রিক ডিস্ট্রিবিউশন দেখি তাহলে আমরা বুঝি যে ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। আর যদি রাইট সাইডে স্কিউড হয় তাহলে আমরা জানি ওটা পজিটিভ স্কিউনেস, যদি লেফট সাইডে হয় তাহলে নেগেটিভ স্কিউনেস, এগুলো আমরা জানি। জাস্ট কুইকলি যদি আমরা দেখতে চাই, যেমন হাইট, এখানে আমরা দেখছি অ্যাভারেজ হাইট হচ্ছে 1.73 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.10। তো এটা যদি স্কিউনেস দেখি তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে হাইট হচ্ছে নেগেটিভলি স্কিউড। ওকে, যদি কার্টোসিসটা দেখি তাহলে এখানে পজিটিভ। আচ্ছা, তো এইটা যদি ভিজুয়ালি চেক করতে চাই তাহলে আমরা হিস্টোগ্রাম প্লটের মধ্যে দিতে পারি, এবং এটা আমরা দেখছি যে এটা রাইট স্কিউড ডিস্ট্রিবিউশন। ওকে, তো এটা KDE ট্রু দিলে এটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। এটা দেখতে পাচ্ছি যে এই টেইলটা রাইট সাইডে চলে গেছে। এই ভিজুয়ালি নর্মালিটি চেক করার জন্য আরেকটা প্লট রয়েছে, সেই প্লটটাকে বলে হচ্ছে কিউ প্লট। ওকে, কিউ প্লট, এইটা যদি আমি আগে করি তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি
এইটার দেখতে চাচ্ছি যে এটা আমাদের এই ভ্যারিয়েবলটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা। এটা হচ্ছে কিউ কিউ প্লট, এক্স অ্যাক্সিস বরাবর থাকে থিওরিটিক্যাল কোয়ান্টাইলস, আর এখানে দেখতে পাচ্ছি অর্ডার্ড ভ্যালুস। তো এই যে রেড লাইনটা দেখতে পাচ্ছি এখানে বলা আছে যে দ্য ডেটা শুড বি অন দ্য রেড লাইন। যদি আমাদের এই ডেটা পয়েন্টসগুলো এই রেড লাইনের উপরে থাকতো তাহলে আমরা বলতাম যে এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা, অর্থাৎ এই এজটা নর্মালি ডিস্ট্রিবিউটেড আছে। কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই লাইনটা আবার একটু দেখেন, দ্য ডেটা শুড বি অন দ্য রেড লাইন ইফ দেয়ার আর ডেটা পয়েন্টস দ্যাট আর ফার অফ ইট, অর্থাৎ এই রেড লাইনের থেকে যদি দূরে থাকে তার মানে ইটস অ্যান ইন্ডিকেশন দ্যাট ওয়ার সাম ডেভিয়েশনস ফ্রম দ্য নর্মালিটি। যেটা আমরা পড়েছি যে ডেভিয়েশন মানে হচ্ছে যে মিন থেকে কত দূরে আছে, রাইট? তো তাহলে এটা হচ্ছে আমাদের এই যে কিউ কিউ প্লট, এটা আমাদের ইন্ডিকেট করে যে এটা অ্যাকচুয়ালি নর্মালি ডিস্ট্রিবিউটেড নেই। তো এইটা যদি আমরা হাইটের বেলায় দেখি তাহলে দেখেন যে ম্যাক্সিমাম ডেটা পয়েন্টস এই রেড লাইনটা ফলো করে গেছে। তার মানে এটা আমরা বলতে পারি যে নর্মালি ডিস্ট্রিবিউটেড ভেরিয়েবল। ওকে, এখন এটা আমরা ভিজুয়ালি চেক করলাম, কিন্তু এটা আমরা স্ট্যাটিস্টিক্যালি প্রুফ করতে হবে। তো সেটার জন্য আমি এই যে শ্যাপিরো উইল্ক টেস্ট, আমি যেটা বললাম যে আমি একটা টেস্ট ইউজ করব, আপনারা বাদ বাকি টেস্টগুলো করবেন, মানে সব একই। হ্যাঁ, মানে জাস্ট ইয়াটা ভিন্ন, মানে আমি কখন কোনটা ব্যবহার করব এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো শ্যাপিরো উইল্ক টেস্ট এটার কাজ কি? এটার কাজ হচ্ছে টেস্ট ওয়েদার এ ডেটা স্যাম্পল হ্যাজ এ গাউসিয়ান অর নর্মাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আমাদের কোনো ভ্যারিয়েবল মানে নর্মালি ডিস্ট্রিবিউটেড আছে কি নাই সেটা আমাদেরকে এটা চেক করে দেয়। তো এটার একটা অ্যাজাম্পশন আছে, সেটা হচ্ছে যে এটা অ্যাজিউম করে যে অবজারভেশনস ইন ইজ স্যাম্পল আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, সংক্ষেপে এটাকে বলে আইআইডি। তো এখানে ইন্টারপ্রিটেশনটা মানে আমি এখানে করেছি এরকম, মানে হাইপোথেসিস, যে আমি ধরে নিলাম যে দ্য স্যাম্পল হ্যাজ এ গাউসিয়ান ডিস্ট্রিবিউশন অর নর্মাল ডিস্ট্রিবিউশন, তাহলে অল্টারনেটিভটা হবে উল্টা, দ্য স্যাম্পল ডাজ নট হ্যাভ গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। উপরে আমরা এই যে সাইপাই স্ট্যাটস করেছি, এই যে এখন এইটা আমরা যদি কোনো টেস্ট অ্যাক্সেস করতে চাই জাস্ট এই যে স্ট্যাটস ডট শ্যাপিরিও, এই শ্যাপিরিও আমরা যদি এখানে ট্যাব চাপ দিই তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এই শ্যাপিরিও এই ফাংশনটা কি নেয়। পারফর্ম দ্য শ্যাপিরিও উইল্ক টেস্ট ফর নর্মালিটি। ওকে, দ্য শ্যাপিরিও উইল্ক টেস্টস দ্য নাল হাইপোথিসিস দ্যাট দ্য ডেটা ওয়াজ ড্রন ফ্রম নর্মাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ নাল হাইপোথিসিসটা এখানে ধরে নেওয়া হয়েছে যে নর্মালি ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে অল্টারনেটিভ হবে তার উল্টা, হাইপোথিসিস। তো এখানে এক্স অ্যারে লাইক, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা অ্যাকচুয়ালি একটা অ্যারে লাইক ভ্যারিয়েবল গেছে। তো এটা যদি আমি রান করি তাহলে দেখেন এখানে দুইটা জিনিস আমাদেরকে রিটার্ন করবে, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক আর একটা হচ্ছে পি ভ্যালু। তো আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পি ভ্যালুটা। তো এইটা আমি সহজে ইন্টারপ্রেট করার জন্য আমি এই যে এই টেস্টটা কী জিনিস দিল, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক আর একটা পি ভ্যালু। তো আমি এটা স্ট্যাট আর পি ভ্যালু এটার মধ্যে স্টোর করছি, করার পরে আমি এটা প্রিন্ট করতেছি। ওকে, আপনারা এই যে এফ স্ট্রিং এটা ব্যবহার করে কীভাবে করতে হয় এটা বেসিক পাইথনে দেখানো হয়েছে। তো আমি এখানে স্ট্যাটিস্টিক সমান স্ট্যাট আর পি ভ্যালু সমান এই যে পি ভ্যালু আমি এখানে করেছি সেটা প্রিন্ট করতে চাই। এরপরে আমি এখানে আমার কাট অফ ভ্যালু সেট করেছি, সেটা হচ্ছে 0.5, অর্থাৎ যদি পি ভ্যালুটাই 0.5-এর থেকে বড় হয় তাহলে আমি বলবো দ্য স্যাম্পল হ্যাজ নর্মাল ডিস্ট্রিবিউশন, মানে উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, তার মানে রেজাল্ট ইজ নট সিগনিফিক্যান্ট, আদারওয়াইজ দ্য স্যাম্পল ডাজ নট হ্যাভ এ নর্মাল ডিস্ট্রিবিউশন, রিজেক্ট নাল হাইপোথিসিস মানে হচ্ছে উই অ্যাকসেপ্ট অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যান্ড রেজাল্ট ইজ সিগনিফিক্যান্ট। তো এটা যদি আমরা করি, এখানে আমাদের একটা ভুল হয়েছে, আমাদের এখানে বলতে হবে যে স্ট্যাটস ডট শ্যাপিরিও, আমি এটা করিনি। এবার দেখেন এখানে আমাদের স্ট্যাটিস্টিক যেটা ছিল সেটা এই যে এটা প্রিন্ট হয়েছে এবং পি ভ্যালু, তাহলে পি ভ্যালুটা এখানে যেটা আছে সেটা হচ্ছে লেস দেন 0.5, তার মানে আমাদের এই কন্ডিশনটা ট্রু হয়েছে। এই জন্য আমাদের এখানে আসছে যে দ্য স্যাম্পল ডাজ নট হ্যাভ এ নর্মাল ডিস্ট্রিবিউশন, রিজেক্ট নাল হাইপোথিসিস। আমরা ভিজুয়ালিও কিন্তু এখানে দেখে এসেছি যে অ্যাকচুয়ালি এজ এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড নাই, এবং শ্যাপিরো উইল্ক টেস্ট আমাদেরকে সেটাই এখানে করলো। ওকে,
এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? বুঝেছেন আপনারা? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন নাই? গ্রেট। আচ্ছা, এখন আমরা যেটা করলাম, এটা হচ্ছে শ্যাপিরো উইল্ক টেস্ট, অর্থাৎ আমরা এখানে নর্মালিটিটা টেস্ট করলাম। ওকে, এখানে ডগাস্টিনো কে স্কোয়ার টেস্ট যেটা আছে, এখন এইটা আমরা দেখব বা দেখতে চাই। তো এটার কাজ কি? উপরে এক লাইনে লেখা আছে, দেখেন, এই যে টেস্ট whether a data sample has a Gaussian distribution or normal distribution. শ্যাপিরো উইল্ক টেস্টের যে কাজ, এটারও ডগাস্টিনো কে স্কোয়ার টেস্ট এটারও সেম কাজ। তো আমার এখানে নাল হাইপোথিসিসটা হচ্ছে দ্য স্যাম্পল হ্যাজ গাউসিয়ান অর নর্মাল ডিস্ট্রিবিউশন, আর তাহলে অল্টারনেটিভ হবে তার উল্টা। তো আমি এখানে এই যে করেছি নর্মাল টেস্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডগাস্টিনো কে স্কোয়ার টেস্ট। এখানে আমাদেরকে দুইটা ভ্যালু দিবে, স্ট্যাটিস্টিক আর একটা পি ভ্যালু। তো যেটা বললাম, এটা আমি মানে কন্ডিশনালি ইন্টারপ্রেট করতে চাই, এজন্য আমি এটা স্ট্যাট অ্যান্ড পি ভ্যালু, এই যে স্ট্যাট আর পি ভ্যালু এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছি। তারপরে এই যে এই লাইনটা, সেম লাইনটা আমি এখানে দিয়েছি। তারপরে এটা আমি প্রিন্ট করব। এরপরে আমি কন্ডিশনটা দিয়েছি, আমাদের কাট অফ ভ্যালু হচ্ছে 0.5। তাহলে এখানে আমি বলেছি যে যদি পি ভ্যালু আলফার থেকে বড় হয়, মানে আমার কাট অফ থেকে বড় হয়, তাহলে দ্য স্যাম্পল হ্যাজ নর্মাল ডিস্ট্রিবিউশন, মানে হচ্ছে উই ফেল টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, মানে আমাদের রেজাল্টটা সিগনিফিক্যান্ট না। আদারওয়াইজ রেজাল্ট সিগনিফিক্যান্ট অ্যান্ড দ্য স্যাম্পল ডাজ নট হ্যাভ নর্মাল ডিস্ট্রিবিউশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই টেস্টটাও আমাদেরকে এখানে দিল দ্য স্যাম্পল ডাজ নট হ্যাভ আ নর্মাল ডিস্ট্রিবিউশন, রিজেক্ট নাল হাইপোথিসিস, দ্য রেজাল্ট ইজ সিগনিফিক্যান্ট। ওকে, রিমেম্বার, যদি ডেটা গাউসিয়ান বা নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে আমরা প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল মেথডস ইউজ করব বা টেস্ট ইউজ করব। যদি না হয়, সেক্ষেত্রে আমরা নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল মেথডস বা টেস্ট ইউজ করব। এইটা হচ্ছে ভ্যারিয়েবল ডিস্ট্রিবিউশন টাইপ, কিভাবে আমরা হাইপোথেটিক্যালি মানে দেখতে পারি বা টেস্ট করতে পারি। এরপরে আমরা আসি ভেরিয়েবল রিলেশনশিপ টেস্ট, যেটা আমরা একটু আগে দেখেছি যে দুইটা ভেরিয়েবল, যেহেতু এখানে রিলেশনশিপের কথা আছে, তার মানে দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ হবে। প্রথমে আসি আমরা কোরিলেশন আমরা জানি যে মেজার্স whether greater value of one variable correspond to greater values in the other। হ্যাঁ, এটা আমরা মানে কোরিলেশন যখন আমরা পড়ি পিয়ারসন আর থিওরিতে, তখন আমি এটা দেখেছিলাম কিভাবে ইন্টারপ্রিটেশন করতে হয়। ওয়ান মানে হচ্ছে পারফেক্ট পজিটিভ কোরিলেশন, যদি শূন্য হয় তার মানে হচ্ছে দেয়ার ইজ নো কোরিলেশন, আর -1 মানে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। কোরিলেশন মেথড তিনটা রয়েছে, পিয়ারসনস আর স্পেরম্যানস, আর একটা হচ্ছে কেন্ডালস। তো এখানে এই ডিফারেন্স বিটুইন পিয়ারসন আর স্পেরম্যান এখানে দেওয়া আছে। পিয়ারসনস টেস্ট যেটা প্যারামেট্রিক কোরিলেশন টেস্ট, আর নন প্যারামেট্রিক যেটা সেটা হচ্ছে স্পেরম্যান টেস্ট। এখানে বলা আছে যে পিয়ারসনস হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ করে, আর নন লিনিয়ার যেটা সেটা হচ্ছে স্পেরম্যান। কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে পিয়ারসনস ব্যবহার করা হয়, আর কন্টিনিউয়াস অর অর্ডিনাল দুইটার ক্ষেত্রে স্পেরম্যান ব্যবহার করা হয়। প্রপোর্শনাল চেঞ্জ থাকে হচ্ছে পিয়ারসন টেস্টে, আর চেঞ্জ নট অ্যাট কনস্ট্যান্ট রেট স্পেরম্যান। ওকে, এইটা হচ্ছে আমাদের কোরিলেশন টেস্ট। আমরা এখানে আরও দেখব কাই স্কোয়ার টেস্ট, সেটা আমরা পরবর্তীতে আসি। তো এখানে আমরা যথারীতি অন্যান্য নোটবুকে যা যা ইম্পোর্ট করেছি এখানেও সেম। তো এখানে ডেটাটা আমি ইম্পোর্ট করছি। প্রথমে আমরা আসি পিয়ারসনস কোরিলেশন কোএফিশিয়েন্ট, অর্থাৎ টেস্ট whether two samples have a linear relationship। আমরা আগেই কিন্তু পড়ে এসেছি যে পিয়ারসন হচ্ছে প্যারামেট্রিক কোরিলেশন, লিনিয়ার রিলেশনশিপ, কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে কাজ করে, প্রপোর্শনাল চেঞ্জ। তাহলে এখানে আমরা দেখলাম যেহেতু এটা প্যারামেট্রিক টেস্ট, তাহলে এটার কিছু অ্যাজাম্পশন আছে। প্রথমে হচ্ছে প্রত্যেকটা ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড হতে হবে, তারপরে নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে, এবং স্যাম্পল মানে ভ্যারিয়েন্সটা ইকুয়াল হতে হবে। অর্থাৎ এখানে অবজারভেশন ইন ইচ স্যাম্পল হ্যাভ দ্য সেম ভ্যারিয়েন্স। তাহলে এই তিনটা কন্ডিশন আমাদের ফিল আপ করার পরে
তারপরে কোরিলেশন টেস্ট আমরা করতে পারবো। তা আমরা দেখি, প্রথমে হচ্ছে ইন্টারপ্রিটেশনটা এরকম, দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস, ফর এক্সাম্পল হাইট অ্যান্ড ওয়েট, এদের মধ্যে সম্পর্ক আছে আমি ধরে নিলাম। তাহলে অল্টারনেটিভটা হবে হচ্ছে দেয়ার ইজ নো রিলেশনশিপ। তো রিসার্চ কোয়েশ্চেনটা এরকম হতে পারে, ইজ দেয়ার এনি রিলেশনশিপ বিটুইন হাইট অ্যান্ড ওয়েট। এরপরে আমরা এটা স্ট্যাটিস্টিক্যালি ডিসপ্রুভ করতে পারি যে আসলেই আছে কি নাই। তাহলে আমরা কোরিলেশনটা যদি দেখি হাইট অ্যান্ড ওয়েটের, এখানে আমরা কোরিলেশন দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি আছে। তো আমরা এখানে কোরিলেশনে এটার বাই ডিফল্ট যেটা হয়, পান্ডাস বাই ডিফল্ট পিয়ারসন আর ক্যালকুলেট করে বাই ডিফল্ট। আমরা চাইলে এখানে মেথড, এই প্যারামিটারটা পাস করে এখানে আমরা মেথড বলে দিতে পারি যে এটা কোন ধরনের মেথড আমার ইউজ করবে। তো বাই ডিফল্ট অ্যাকচুয়ালি পিয়ারসন ব্যবহার করে, তো আমরা চাইলে স্প্যারম্যান এটা ব্যবহার করতে পারি। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, এখানে এই যে পিয়ারসন হচ্ছে আমাদের 0.74 বা 74% আর মানে অ্যাসোসিয়েশন, আর কোরিলেশন স্প্যারম্যানের ক্ষেত্রে আমাদের এখানে দেখাচ্ছে 75%, তার মানে এখানে ডিফারেন্স আছে। এখন যদি আমরা আচ্ছা এটা আমরা পরে দেখি, আমরা এখন ভিজুয়ালি চেক করে নিই যে রিলেশনশিপ আছে কিনা হাইট অ্যান্ড ওয়েটের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে একটা লিনিয়ার রিলেশনশিপ আছে। সেমভাবে আমি রেক প্লট দিয়েও দেখে নিতে পারি যে আছে কিনা। আচ্ছা, যেটা বললাম প্রথম কাজ হচ্ছে যে আমাদের এটা দেখা যে ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা, তারপরে ইকুয়াল ভ্যারিয়েন্স আছে কিনা সেটা আমাকে দেখে নিতে হবে। ঠিক আছে, তো ইকুয়াল ভ্যারিয়েন্স আছে কিনা সেটা আমরা চেক করতে হবে। তো আমি এখানে 2 নম্বরে যেটা আমরা নোটবুকে যেটা শিখলাম সেটা হচ্ছে যে নর্মালিটি টেস্ট, রাইট। তো আমাদের কোরিলেশন টেস্টের প্রথম শর্ত হচ্ছে যে ডেটাটা নর্মাল হতে হবে। তো ডেটাটা নর্মাল কিনা এটা আমরা টেস্ট করতে পারি কি দিয়ে, শ্যাপিডিও এই টেস্ট মানে ইয়ে দিয়ে। তো আমি এটা নিয়ে যাচ্ছি এখানে, এই যে। তো প্রথমে আমি দেখবো যে ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা, তাহলে আমি এখানে এজের পরিবর্তে কি দিব, হাইট। তো এখন এইটা দিয়ে যদি আমি দেখি যে এখানে হ্যাঁ, দ্য স্যাম্পল হ্যাজ নর্মাল ডিস্ট্রিবিউশন, উই ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস, তার মানে রেজাল্ট ইজ নট সিগনিফিক্যান্ট। এখন হাইট চেক করলাম, যেহেতু আমার হাইট অ্যান্ড ওয়েট দুইটার মধ্যে রিলেশনশিপ দেখব, তাহলে এখানে দেখলাম ওয়েটের ক্ষেত্রে ওয়েটের নর্মালি ডিস্ট্রিবিউটেড মানে নর্মাল ডিস্ট্রিবিউশন নাই এখানে। ওকে, তাহলে আমাদের এই প্রথম এক্সাম্পশনটা হয়ে গেল। আর যেটা একটু আগে আমরা দেখলাম যে আমরা যদি চাই যে ইয়া করব, ভিজুয়ালি চেক করব, তাহলে আমরা সাধারণত কিউ প্লট দিয়ে এটা ইয়ে করতে পারি যে নর্মালি ডিস্ট্রিবিউটেড আছে কিনা, এই যে এই প্লটটা দিয়ে। ওকে, আমরা যদি ভিজুয়ালি দেখতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে দেখতে চাই যে ওকে হাইট, হ্যাঁ এখানে আমরা দেখছি যে রাফলি এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। ওকে, কিন্তু যদি আমরা ওয়েটের বেলায় দেখি, ওয়েট এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না। ওকে, কিউ প্লট আমাদেরকে ভিজুয়ালি দেখতে খুব হেল্প করে দ্রুত। আচ্ছা, এরপরের এজাম্পশনটা হচ্ছে আমাদের ইকুয়াল ভ্যারিয়েন্স আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, মানে ভ্যারিয়েশনটা ইকুয়াল আছে কিনা। এইটার জন্য আমরা হচ্ছে লেভেন্স টেস্ট ইউজ করি। হ্যাঁ, এই লেভেন্স টেস্টটা যেটা করে সেটা হচ্ছে যে আমাদের দুইটা মানে স্যাম্পলের মধ্যে ইকুয়াল ভ্যারিয়েন্স আছে কি নাই সেটা আমাদেরকে ইয়ে করে। তো আমার নাল হাইপোথিসিস হচ্ছে দ্য ভ্যারিয়েন্সেস আর ইকুয়াল বিটুইন টু গ্রুপস, অর্থাৎ এই দুইটার ভেরিয়েবলের মধ্যে এখানে ভেরিয়েবলস দিই তাহলে ভালো হবে। ওকে, তো আমি এখানে এই লেভেন্স টেস্টটা হাইট অ্যান্ড ওয়েট এটার মধ্যে আমাদের যেটা দেবে যে ভেরিয়েন্সটা ইকুয়াল কিনা। তো এখানে দেখাচ্ছে যে না, ভেরিয়েন্স আর নট ইকুয়াল। তো আমার এখানে নাল হাইপোথিসিস ছিল যে ইকুয়াল, হ্যাঁ, আর নট ইকুয়াল এটা ছিল অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ভেরিয়েন্স আর নট ইকুয়াল, আমাদের এই অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা এখন অ্যাকসেপ্ট করব, তার মানে আমাদের রেজাল্টটা সিগনিফিক্যান্ট। ওকে, অর্থাৎ আমাদের পি ভ্যালুটা লেস দেন 0.5 এসেছে এখানে। সেমভাবে আমরা এই মানে ইসের ক্ষেত্রেও দেখে নিব, ওয়েটের
সরি, এখানে আমাদের অলরেডি দেখা হয়ে গেছে দুইটা ভেরিয়েবল একসাথে অ্যাকচুয়ালি লেভেন্স টেস্ট দুইটা একসাথে ভেরিয়েবল নিয়ে থাকে। তো এখানে আমরা ইকুয়াল ভ্যারিয়েন্স দেখলাম। ওকে, তো যদিও এটা ইকুয়াল ভ্যারিয়েন্স না, আমি জাস্ট ডেমনস্ট্রেশন পারপাজে আমি দেখাচ্ছি যে কীভাবে আমরা কোরিলেশন টেস্ট করব। তো কোরিলেশন টেস্ট হচ্ছে স্ট্যাটস ডট পিয়ারসন আর। ওকে, স্ট্যাটস ডট পিয়ারসন আর। এরপরে আমাদের কি আমি কোন কোন ভ্যারিয়েবলের মধ্যে কোরিলেশন দেখতে চাই সেটা পাস করতে হবে। তো আমি হাইট অ্যান্ড ওয়েট এটার মধ্যে দেখতে চাই। তো এখানে আমাদের টেস্ট এইখানে মানে এইটা লেভেল করা মানে লেভেলিং নাই। এই যে স্ট্যাটিস্টিক অ্যান্ড পি ভ্যালু, এই যে এটা হচ্ছে পি ভ্যালু, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক। তো এটা আমি স্ট্যাট অ্যান্ড পি এই দুইটার মধ্যে এখানে স্টোর করব, করার পরে এই দুইটা প্রিন্ট করব। তারপরে আমি এখানে ইন্টারপ্রিটেশনটা করব যে আমি এখানে ধরে নিয়েছি নাল হাইপোথিসিস দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস। আর যদি লেস দেন 0.05 হয় তাহলে হচ্ছে আমাদের দেয়ার ইজ নো রিলেশনশিপ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস, অর্থাৎ রিজেক্ট নাল হাইপোথিসিস, রেজাল্ট ইজ সিগনিফিক্যান্ট। ওকে, এরপরে সেমভাবে এই যে স্প্যারম্যান, এখানে আমাদের অ্যাকচুয়ালি ওগুলো করার দরকার নাই, ওই যে লেভেন্স টেস্ট, নর্মালিটি টেস্ট, কারণ আমরা এটা জেনে এসেছি এটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। ঠিক আছে, তো এখানে আমরা এটা দেখতে পাচ্ছি কোরিলেশন অ্যান্ড পি ভ্যালু। সেমভাবে আমরা এটা ইন্টারপ্রেট করার জন্য এই যে স্ট্যাট অ্যান্ড পি এই দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করেছি এবং এটা আমরা প্রিন্ট করেছি যে এটা হচ্ছে স্ট্যাটিস্টিক, পরেরটা হচ্ছে পি ভ্যালু। এখানে আমরা কাট অফ ভ্যালু দিয়েছি 0.5। যদি পি ভ্যালুটা আলফা থেকে বড় হয় তাহলে আমি বলবো দেয়ার ইজ এ রিলেশনশিপ, আর যদি না হয় তাহলে দেয়ার ইজ নো রিলেশনশিপ। এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস, অর্থাৎ আমরা এখানে বলতে পারি রিজেক্ট নাল হাইপোথিসিস, উই অ্যাকসেপ্ট অল্টারনেটিভ হাইপোথিসিস, অর্থাৎ দ্য রেজাল্ট ইজ সিগনিফিক্যান্ট। ক্যান্ডেলস র্যাঙ্ক টেস্ট সেম। ওকে, সেমভাবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস। এরপরে আসি কাই স্কোয়ার টেস্ট। এটা আমাদেরকে মানে একটু ভালো করে বুঝতে হবে কারণ এটা অনেক বেশি ব্যবহৃত হয়। কোরিলেশন টেস্টে সাধারণত পিয়ারসন আর বেশি ব্যবহৃত হয়। দ্য কাই স্কোয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স, এটাকে বলা হচ্ছে টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ একটা ভ্যারিয়েবল আর একটা ভ্যারিয়েবলের উপর মানে ডিপেন্ড করে কিনা সেটা আমরা এখান থেকে মানে বের করতে পারি। ইফ দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস। ওকে, এটা এই কাই স্কোয়ার টেস্টের আর একটা নাম রয়েছে টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, দ্য টেস্ট ইজ কম্পেয়ারিং দ্য observation to be expected observations. The data is usually displayed in a cross tabulation format. আমরা পড়ে এসেছি কন্টিনজেন্সি টেবিল, অর্থাৎ 2x2 টেবিল। এটা আমরা এই যে পড়ে আসছি এখানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা পড়েছি 2-way টেবিল, 1-way টেবিল। অ্যাজাম্পশনস, ইট শুড বি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস, ফর এক্সাম্পল জেন্ডার। তো এখানে অ্যাটলিস্ট দুইটা ক্যাটাগরি থাকতে হবে, যেমন এটা মেল অ্যান্ড ফিমেল আছে। ইচ ভেরিয়েবল শুড হ্যাভ অ্যাটলিস্ট 2 গ্রুপস। তারপরে দেয়ার শুড বি ইন্ডিপেন্ডেন্স অফ অবজারভেশন অর্থাৎ বিটুইন অ্যান্ড উইদিন সাবজেক্টস। তারপরে লার্জ সাইজ হতে হবে। দ্য এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি শুড বি অ্যাটলিস্ট 1 ফর ইচ সেল। যদি আমাদের স্যাম্পল সাইজটা অনেক ছোট হয় সেক্ষেত্রে আমরা কাই স্কোয়ার টেস্ট ব্যবহার না করে এই যে ফিশার্স টেস্ট বলে আরেকটা টেস্ট আছে সেটা ব্যবহার করব। ওকে, তো আমাদের এখানে নাল হাইপোথিসিসটা হচ্ছে দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস, আর অল্টারনেটিভ হচ্ছে দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস। তো আমি এখানে একটা ডেটা সেট পড়েছি। এখানে আমরা দেখতে চাই এই সেক্স অ্যান্ড হেডেক এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আমাদের এই কাই স্কোয়ার টেস্ট একটা কন্টিনজেন্সি টেবিল অ্যাকসেপ্ট করে মানে 2x টেবিল, তো আমার এখানে একটা টেবিল বানাইতে হবে। আমি টেবিলটা তৈরি করেছি ক্রস ট্যাব দিয়ে। তো এখানে ডেটা সেক্স হেডেক। ওকে, তো এখানে আমার দেখাচ্ছে যে সেক্স ফিমেল নো, হেডেক ফেস করে নিয়ে এরকম হচ্ছে 1266, আর ফেস করেছে 2279, আর 220 মেল, আর ইয়েস হচ্ছে মেল 387। তো এখন আমরা কাই স্কোয়ার কন্টিনজেন্সি এই টেস্টটা হচ্ছে অ্যাকচুয়ালি কাই স্কোয়ার টেস্ট। স্টেটস সাইপাই আমাদেরকে এটা প্রোভাইড করছে। কাই স্কোয়ার এই যে আমরা টেবিলটা তৈরি করলাম, জাস্ট এই টেবিলটা আমি এখানে পাস করে দিব। তাহলে আমাদের এখানে এই যে টেস্ট স্ট্যাটিস্টিক অ্যান্ড এখানে আমাদেরকে দিবে পি ভ্যালু এবং ডিগ্রি অফ ফ্রিডম। ওকে, তো এখানে আমি ডিগ্রি অফ ফ্রিডম, স্ট্যাট, পি ভ্যালু
ডিগ্রি অফ ফ্রিডম, এক্সপেক্টেড ভ্যালু। তা অ্যাকচুয়ালি আমি ব্যবহার করবো স্টেট অ্যান্ড পি, এই চারটা ভ্যালু আমাদেরকে প্রোভাইড করে। এক্সপেক্টেড এগুলা, এই যেখানে আমাদের এটা একটা অ্যাকচুয়ালি অ্যারে, এটা হচ্ছে এক্সপেক্টেড, আর এই যে এটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, আর প্রথমটা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক, তারপরের ভ্যালুটা হচ্ছে আমাদের পি ভ্যালু। ওকে, তারপরে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে এই স্ট্যাট অ্যান্ড পি এই দুইটা প্রিন্ট করব। তারপরে যদি আমাদের এই পি ভ্যালুটা আমরা চাইলে এখানে আমি আলফা সেট করে দিয়েও কন্ডিশনটা দিতে পারি, অথবা আমি ডিরেক্ট 0.5 এটাও লিখতে পারি, কোনো ম্যাটার না, আলফা। ওকে, এটা মাইনাসটা আমি তুলে দিচ্ছি। যদি আমাদের এটা পি ভ্যালু গ্রেটার দেন আলফা হয় তাহলে আমি এটা বলবো দেয়ার ইজ এ রিলেশনশিপ, আর যদি না হয় দেয়ার ইজ নো রিলেশনশিপ। তো আমি এখানে দেখছি দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন সেক্স অ্যান্ড হেডেক। ওকে, এখানে অ্যাকচুয়ালি দেয়ার ইজ এ রিলেশনশিপ, তার মানে ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। এখানে আমরা বলবো যে রেজাল্ট ইজ নট সিগনিফিক্যান্ট। ওকে, আরেকটা যদি স্যাম্পলস এই মানে সিমিলার এখানে বলেই দিয়েছি, দেখেন, if the sample size is small we have to Fisher's exact test. Fisher's exact test is similar to chi-square test but it used for small sized sample. ওকে, জাস্ট আপনারা এখানে দেওয়া আছে, জাস্ট রান করলেই হবে, আমি আর এটা দেখাতে চাচ্ছি না এখন। ওকে, তাহলে আমরা এখান থেকে ভেরিয়েবল রিলেশনশিপটা শিখলাম, এখানে কোরিলেশন টেস্ট শিখলাম এবং chi-square টেস্টটা দেখলাম। এরপরে হচ্ছে আমরা দেখব কম্পেয়ার স্যাম্পল মিনস। ওকে, বিভিন্ন গ্রুপের মধ্যে আমাদের অ্যাভারেজটা কম্প্যারিজন দেখব। তো কম্পেয়ার স্যাম্পল মিনস এটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট। আমরা এখন যেগুলো দেখছি, একটা হচ্ছে স্টুডেন্টস টি টেস্ট বা ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট, পেয়ার টি টেস্ট, অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স, আর যেটা বললাম রিপিটেড মেজার্স অ্যানোভা টেস্ট। আমরা সাধারণত 1 এবং 2 অ্যানোভাটা দেখব। ফার্স্টে আসি টি টেস্ট। এটা যেটা করে সেটা হচ্ছে যে ইট কম্পেয়ার্স মিন অফ টু গ্রুপস, দুইটা গ্রুপের মধ্যে অ্যাভারেজের তুলনা করে। এটা অবশ্যই একটা প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, আর এটা ইউজ টু স্টাডি ইফ দেয়ার ইজ স্ট্যাটিস্টিক্যাল ডিফারেন্স বিটুইন টু গ্রুপস। এখন টি টেস্ট আবার কয়েক প্রকারের আছে। প্রথম হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট, যেটা হচ্ছে একটা নিউমেরিক্যাল ভেরিয়েবল নিয়ে কাজ করে। পেয়ার টি টেস্ট, যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট। আনপেয়ার টি টেস্ট, যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আমরা একটু পরে দেখবো এগুলা। আনপেয়ার টি টেস্ট আবার দুই ধরনের আছে। আনপেয়ার একটা হচ্ছে স্টুডেন্ট টি টেস্ট, আর একটা হচ্ছে ওয়েলস টি টেস্ট। তো স্টুডেন্ট টি টেস্ট ব্যবহার করা হয় যখন ভ্যারিয়েন্সটা ইকুয়াল থাকে, আর ওয়েলস টি টেস্ট ব্যবহার করা হয় যখন ভ্যারিয়েন্স ইকুয়াল থাকে না। এখন আমরা কখন কোন ধরনের টি টেস্ট চুজ করব? যদি আমরা একটা স্যাম্পল ব্যবহার করি তাহলে ওয়ান স্যাম্পল টি টেস্ট। যদি পেয়ার টি টেস্ট অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলের জন্য যদি আমরা টি টেস্ট ইউজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের পেয়ার টি টেস্ট। আর স্টুডেন্ট টি টেস্ট মানে হচ্ছে যখন আমাদের স্যাম্পল সাইজ অ্যান্ড ভ্যারিয়েন্স ইকুয়াল হবে, স্যাম্পল সাইজ ইকুয়াল হতে হবে এবং ভ্যারিয়েন্স ইকুয়াল হতে হবে। ওয়েলস টি টেস্ট ব্যবহার করব যখন আমাদের স্যাম্পল সাইজ এবং ভ্যারিয়েন্স ইকুয়াল থাকবে না তখন। এখন আমরা আসি, এটা আমি করেছি ওয়ান স্যাম্পল টি টেস্ট। তো এটা কি করে? ইট কম্পেয়ার্স দ্য মিন ওয়ান স্যাম্পল। ফর এক্সাম্পল, আমাদের একটা জানা অ্যাভারেজ আছে, সেটার সাথে আমাদের টেস্ট করে আমরা চেক করব। যেমন আমি ধরলাম যে দ্য অ্যাভারেজ এজ ইজ 20, তাহলে অল্টারনেটিভ হবে দ্য অ্যাভারেজ ইজ নট 20, অর্থাৎ মিউ ইকুয়াল 20, মিউ নট ইকুয়াল 20। তো ফার্স্টে আমরা হাইট এটা ডিসক্রাইব করে দেখি। অ্যাভারেজ হাইট 1.73, স্কিউনেস আছে এখানে আমাদের নেগেটিভ, কার্টোসিসটা দেখছি পজিটিভ আছে, এবং যদি আমরা এটার হিস্টোগ্রাম দেখি তাহলে এটা দেখবো যে হাইটটা রাইট স্কিউড। ওকে, তো আমরা যখন টি টেস্ট ওয়ান স্যাম্পল টি টেস্ট চুজ করব তখন হচ্ছে স্ট্যাটস টি টেস্ট। এইটা আপনারা এল ভাববেন না, এটা অ্যাকচুয়ালি 1_1 স্যাম্প। এখন এখানে আমাদের প্রথমে হচ্ছে আমরা কোন ভ্যারিয়েবলটা পাস করতে চাই, তারপরে হচ্ছে আমাদের এই যে আমরা এখানে যে মিনটা ধরেছি, ঠিক আছে। যেমন এটা ইন্টারপ্রিটেশন হচ্ছে কোশ্চেনটা এরকম যে ইজ দ্য অ্যাভারেজ হাইট ডিফারেন্ট ফ্রম এস্টাবলিশড হাইট, অর্থাৎ আমাদের এখানে যে এস্টাবলিশড হাইট আছে সেটার থেকে ডিফারেন্ট কিনা সেটা আমরা এখানে দেখব। তো এখানে আমাদের এখানে মিনটা কি ছিল? 20, আমাদের হাইপোথিসিস যে মিনটা সেটা হচ্ছে 20।
এটা যদি আমরা রান করি তাহলে টেস্ট স্ট্যাটিস্টিক এটা হচ্ছে আমাদের আসবে একটা টেস্ট স্ট্যাটিস্টিক, আর একটা হচ্ছে পি ভ্যালু। তো আমরা পি ভ্যালুটা ইন্টারপ্রেট করব, এ কারণে আমি এখানে স্ট্যাট অ্যান্ড পি এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে এটা স্টোর করেছি। তারপর এটা প্রিন্ট করব। সেমভাবে আমি এখানে ইন্টারপ্রেট করব এখন যে আলফা, এখানে মানে আমার কাট অফ ভ্যালুটা হচ্ছে 0.05, যদি পি আলফার থেকে বড় হয় তাহলে অ্যাভারেজ ইজ 20, অর্থাৎ উই ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস, রেজাল্ট ইজ নট সিগনিফিক্যান্ট। আর যদি ওটা সত্য না হয় তাহলে আমরা কি করব যে দ্য অ্যাভারেজ ইজ নট 20, অর্থাৎ রিজেক্ট নাল হাইপোথিসিস, রেজাল্ট ইজ সিগনিফিক্যান্ট। রিজেক্ট নাল হাইপোথিসিস মানে অ্যাকচুয়ালি আমরা উই অ্যাকসেপ্ট অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন যদি আমরা এটা দেখি যে হ্যাঁ দ্য অ্যাভারেজ এজ ইজ 20, ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস, মানে আমাদের হাইপোথিসাইজ যে মিন ছিল সেটা ইকুয়াল। ওকে, এই জন্য আমরা এখন এই নাল হাইপোথিসিসটা রিজেক্ট করতে পারছি না, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেজাল্ট ইজ নট সিগনিফিক্যান্ট। এরপর আসি টি টেস্ট। টি টেস্টটা যেটা করে দুইটা গ্রুপের মধ্যে মিনকে কম্পেয়ার করে বা অ্যাভারেজ কম্পারিজন করে। হ্যাঁ, ইজ দেয়ার এনি ডিফারেন্স ইন দ্য হাইট, এই যে ইন দ্য হাইট বিটুইন মেন অ্যান্ড ওমেন, অর্থাৎ হাইটের অ্যাভারেজটা আমরা দুইটা গ্রুপের মধ্যে মেন অ্যান্ড ওমেন এদের মধ্যে আমরা কম্পেয়ার করতে চাচ্ছি। তো টি টেস্ট করার জন্য তাহলে আমি এখানে জেন্ডার, এখানে আমার দুইটা গ্রুপ আছে মেল অ্যান্ড ফিমেল। ডেসক্রাইব যেটা আমরা একটু আগে দেখেছি, শেপটা যদি চেক করি 108/12। তো এখন আমরা জেন্ডার ওয়াইজ হাইটের সামারি স্ট্যাটটা দেখতে চাই। তো ডেসক্রাইব ফাংশনটা আমি এখানে কল করেছি এবং এখানে দেখছি যে মেল অ্যাভারেজ হাইট 1.65, ফিমেল 1.69। তার মানে আমরা এখানে বুঝতে পারছি দেয়ার ইজ এ ডিফারেন্স। ওকে, এটা আমরা মানে এই নিউমেরিক্যালি দেখতে পাচ্ছি। আমরা যদি বক্স প্লট করি তাও আমরা দেখতে পাচ্ছি যে মেল অ্যান্ড ফিমেল এনাদের মধ্যে হাইটের একটা ডিফারেন্স আছে। এখন আমরা এই দুইটার মানে এই যে মেল অ্যান্ড ফিমেল এই দুইটার জন্য আমরা কি করব, সাবসেট করব ডেটা। অর্থাৎ স্যাম্পল 1 হচ্ছে আমাদের মেল যারা আছেন তাদের জন্য, স্যাম্পল 2 হচ্ছে ফিমেল যারা আছে তাদের জন্য। ঠিক আছে, তো স্যাম্পল 1-এর মধ্যে এই যে ডেটা ফিল্টার করেছে আর কি, জাস্ট জেন্ডার ইকুয়াল যারা মেল তারা স্যাম্পল 1-এ যাবে, স্যাম্পল 2-তে যাবে হচ্ছে জেন্ডার ইকুয়াল ফিমেল। ওকে, এখন আমি এই যে স্যাম্পল 1 স্যাম্পল 2 এদের শেপ চেক করেছি। এখন শেপ চেক করে আমি দেখছি স্যাম্পল 1-এ আছে 58টা অবজারভেশন, স্যাম্পল 2-তে আছে 50টা। এটা হবে না, কারণ স্টুডেন্ট টি টেস্ট বা ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট এটা করে না, অ্যাকসেপ্ট করে না। আমাদেরকে ইকুয়াল স্যাম্পল সাইজ হতে হবে। তাহলে আমরা এইটার যেহেতু 50 আছে এটাকে আমরা 50 করে নিতে পারি। এই জন্য আমি স্যাম্পল ডট স্যাম্পল আমি এখান থেকে এই স্যাম্পল 1 থেকে 50টা স্যাম্পল নিয়েছি। এবার যদি আমরা এখানে করি তাহলে আমরা দেখব ইকুয়াল স্যাম্পল সাইজ আছে, অর্থাৎ 50 অবজারভেশনস। তো নাল হাইপোথিসিসটা কি, যে দেয়ার ইজ মানে যে দুইটা মিন আছে দুইটা গ্রুপের মধ্যে কোনো পার্থক্য নাই, আর অল্টারনেটিভ হবে তার উল্টো, দেয়ার ইজ এ ডিফারেন্স। এখন আমরা হোমোজেনিটি চেক করার জন্য বা মানে এই ভ্যারিয়েশনটা চেক করার জন্য কোন ধরনের টেস্ট ব্যবহার করি, লেভেন্স টেস্ট। তাহলে এই লেভেন্স টেস্টের আমাদের হাইপোথিসিস হচ্ছে দেয়ার ইজ দ্য ভ্যারিয়েন্স আর ইকুয়াল বিটুইন টু গ্রুপস। যেমন আমি এখানে স্ট্যাটস ডট লেভেন এখানে আমাদের স্যাম্পল 1 এটার হাইট, স্যাম্পল 2 এটার হাইট আমরা ইউজ করছি। অর্থাৎ স্যাম্পল 1 মানে হচ্ছে মেল যারা তাদের জন্য, স্যাম্পল 2 হচ্ছে ফিমেলদের জন্য। এখন আমাদের এখানে টেস্ট স্ট্যাটিস্টিক একটা এসেছে আর পি ভ্যালু। এরপরে আমি এখানে ইন্টারপ্রিটেশন করছি যে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আলফাটা এখানে সেট করা নাই, আলফা ইকুয়াল 0.05। ওকে, তো এখানে আমাদের আলফা আছে কত, 0.5 মানে 5%। এখানে আমরা দেখতে পাচ্ছি 94% অলমোস্ট। তার মানে হচ্ছে আমাদের এই যে আলফাটা এটা হচ্ছে কি আলফা, এটা পি ভ্যালুর থেকে পি ভ্যালু আলফার থেকে বড়। এটি এই জন্য আমাদেরকে নাল হাইপোথিসিসটা রিটার্ন করেছে যে দ্য ভ্যারিয়েন্স আর ইকুয়াল বিটুইন টু গ্রুপস। অর্থাৎ সরি, এখানে আমি ভুল বলেছি। হ্যাঁ, এখানে হচ্ছে পি ভ্যালু গ্রেটার দেন আলফা। ঠিক আছে, যদি এটা হয় তাহলে আমাদের এখানে এটা প্রিন্ট করবে দ্য ভ্যারিয়েন্স আর ইকুয়াল বিটুইন টু গ্রুপস। অর্থাৎ আমরা এখানে কি করব,
এই যে এখানে আমি লিখেছি যে আর ইকুয়াল বিটুইন টু গ্রুপস আর নট ইকুয়াল। আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি ফেল টু রিজেক্ট হবে। আমি ফেল টু রিজেক্ট, হ্যাঁ, ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। ওকে, আমরা এটা রিজেক্ট করতে পারছি না, তার মানে ভেরিয়েন্স আর ইকুয়াল, অর্থাৎ রেজাল্ট অ্যাকচুয়ালি সিগনিফিক্যান্ট না। ওকে, ইফ দ্য টেস্ট ওয়ার টু বি সিগনিফিক্যান্ট দ্য ভায়াবল অল্টারনেটিভ টু বি কন্ডাক্ট ওএলএসটি টেস্ট, যেটা আমরা একটু আগেই করেছি, দেখেছি। যদি এই রেজাল্টটা লেভেন্স টেস্টের রেজাল্টটা যদি আমাদের সিগনিফিক্যান্ট হয়, মানে যদি ডিফারেন্স থাকে, তাহলে আমাদের কি কি করতে হবে, সেটা হচ্ছে আমরা ওএলএসটি টেস্ট ইউজ করতে পারি। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে নর্মাল ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, নর্মাল ডিস্ট্রিবিউশন দেখতে মানে চেক করতে হবে। তো এখানে হিস্টোগ্রাম, এটা দ্বারা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা চাইলে প্রবাবিলিটি প্লট, যেটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এটা রাফলি নর্মালি ডিস্ট্রিবিউটেড, মানে এখানে যদিও কিছু ডেটা আছে, অর্থাৎ এই যে ডেভিয়েশনস ফ্রম নর্মালিটি, তারপরেও আমরা এটা জাস্ট ডেমনস্ট্রেশন পারপাজে ধরে নিচ্ছে যে আছে। ওকে, তো এখানে আমরা পরবর্তীতে শ্যাপিরিও টেস্টটা পারফর্ম করব। এই যে শ্যাপিরিও টেস্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যাম্পল হ্যাজ নর্মাল ডিস্ট্রিবিউশন, তার মানে ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস, দ্য রেজাল্ট ইজ নট সিগনিফিক্যান্ট। তো হাইটের বেলায়ও আমরা সেমভাবে দেখব, হ্যাঁ, হাইটেও নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, তার মানে হচ্ছে আমাদের স্টুডেন্ট টি টেস্ট বা ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টের এই কন্ডিশনগুলো ভায়োলেট করেনি। এখন আমরা কি করতে পারি, এই যে টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল 1, মানে মেল গ্রুপের জন্য হাইট, ফিমেল গ্রুপের জন্য হাইট পারফর্ম যদি আমরা করি, তাহলে এখানে টেস্ট স্ট্যাটিস্টিক এবং পি ভ্যালু আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আলফা ইকুয়াল 0.05, এটা হচ্ছে আমাদের কাট অফ ভ্যালু। এখান থেকে দেখাচ্ছে রিজেক্ট নাল হাইপোথিসিস, ঠিক আছে, তার মানে হচ্ছে আচ্ছা, এটা হ্যাঁ ঠিকই আছে। আমি এটা একটু অন্যভাবে লিখেছি, অ্যাকসেপ্ট নাল হাইপোথিসিস দ্যাট দ্য মিনস আর ইকুয়াল বিটুইন টু গ্রুপস। আসলে মিন ইকুয়াল নাই, এ কারণে আমাদেরকে এই যে রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস দ্যাট মিনস আর নট ইকুয়াল, অর্থাৎ মেল অ্যান্ড ফিমেলের অ্যাভারেজ হাইটটা আর নট ইকুয়াল, হ্যাঁ, তার মানে আমাদের রেজাল্টটা সিগনিফিক্যান্ট। এই কাজটা আমরা রিসার্চ পাই দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারি। ডেসক্রিপটিভস অ্যান্ড রেজাল্ট, এই দুইটা ভেরিয়েবল, অর্থাৎ আমি এইটুকু দেখাচ্ছি আপনাদেরকে, সরি এটা থাক, কপি করি। এই লাইনটাতে এটা যদি আমি রান করি, তাহলে দেখেন এখানে দুইটা পার্ট আছে। প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আর দ্বিতীয় পার্টটা হচ্ছে এই টি টেস্টের রেজাল্টস। এই জন্য আমি এখানে ডেসক্রিপটিভস আর রেজাল্টস নামে এই যে দুইটা রেজাল্ট আছে, সেই দুইটা রেজাল্ট আমি এখানে স্টোর করেছি। করার পরে যদি আমি এখন ডেসক্রিপটিভস রান করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইট অ্যান্ড ওয়েট, স্যাম্পল সাইজ ইকুয়াল, মিন এখানে দেখাচ্ছে যে দেয়ার ইজ আ ডিফারেন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড এরর, 95% কনফিডেন্স ইন্টারভাল অ্যান্ড ইন্টারভাল। রিসার্চ পাই অনেক ভালো প্রোভাইড করে আমাদেরকে, আর এটা হচ্ছে কম্বাইন্ড, তার মানে এখানে আমরা দুইটা গ্রুপের মধ্যে একটা তুলনা করতে পারছি। ওকে, তো রেজাল্টটা যদি আমরা এখন দেখি, এখানে যে আমাদের ডিফারেন্স হাইট এখানে দিয়েছে, এটা অনেক ভালো। ডিগ্রি অফ ফ্রিডম, তারপরে টি স্ট্যাটিস্টিক, তারপরে হচ্ছে এখানে আমাদের এই যে পি ভ্যালু, ওকে, পি ভ্যালুটা আছে, তারপরে এখানে কোরিলেশন মানে দিয়েছে, তারপরে ডিফারেন্স গ্রেটার দেন 0 পি ভ্যালু, ডিফারেন্স লেস দেন। তো এই যে রিসার্চ পাই, আপনারা এখান থেকে রিসার্চ পাইয়ের যে ডকুমেন্টেশনটা আছে সেটা আরও সুন্দর করে দেখবেন, তাহলে এটা সরি কি সার্চ করলাম, রিসার্চ পাই এই লাইব্রেরি, এখানে ডকুমেন্টেশনে গেলে খুব সুন্দর করে দেওয়া আছে যে টি টেস্ট, এটার আন্ডারে গেলে আপনারা এখানে ডকুমেন্টেশন দেখতে পাবেন এবং কোনটা কিভাবে কাজ করে এখানে ফর্মুলাটা দেওয়া আছে। ফর্মুলা আমাদের মুখস্থ করার দরকার নেই, জাস্ট কিভাবে কাজ করে সেই জিনিসটা বুঝলেই হবে। ওকে, এরপরে আসি যে এই যে পেয়ার টি টেস্ট।
ইট কম্পেয়ার্স দ্য মিন বিটুইন টু রিলেটেড স্যাম্পলস, অর্থাৎ ধরেন বিপি রিডিং যেটাকে বলি আমরা বিফোর অ্যান্ড আফটার, তার মানে এটা কিন্তু মানে রিলেটেড ওয়ান ইচ আদার। হ্যাঁ, এইসব ক্ষেত্রে আমরা পেয়ার টি টেস্ট ব্যবহার করি। এটা আমি শেষ। ওকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিফোর অ্যান্ড আফটার সামারি স্ট্যাটিস্টিক্স। এটা যদি আমরা বক্স প্লটে দেখি, হ্যাঁ দেয়ার ইজ এ ডিফারেন্স। ওকে, বিফোর অ্যান্ড আফটার যে বিপি রিডিং আছে, ডিফারেন্সটা আছে। তো আমাদের এখানে নাল হাইপোথিসিসটা যেটা আছে, এখানে জাস্ট আমরা কি করব, লেভেন্স টেস্ট দিয়ে রিজেক্ট নাল হাইপোথিসিস, অর্থাৎ এখানে আমাদের ইয়া নাই, ভেরিয়েন্সটা ইকুয়াল নাই। ওকে, তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে রিসার্চ পাই দিয়ে আমাদের যেহেতু ভেরিয়েন্স ইকুয়াল ফলস, এই জন্য যেহেতু আমাদের ভেরিয়েন্সটা এখানে হয়ে গেল, হ্যাঁ, তার মানে আমরা এটা ওএলএসটি টেস্ট ব্যবহার করছি এখানে। এই যে রিসার্চ পাই দিয়ে আমরা যেটা করলাম আর কি, এখানে ওএলএসটি টেস্ট, ঠিক আছে, যেখানে অ্যাকচুয়ালি আমাদের ভ্যারিয়েন্সটা ইকুয়াল নাই, হয়ে গেল এই যে। ওকে, আচ্ছা, আপনারা এইটুকু কি বুঝতে পারছেন? আমি যে পর্যন্ত আলোচনা করলাম, এই যে ডিপেন্ডেন্সি, তারপরে এই যে মানে আমরা পেয়ার টি টেস্ট কখন চুজ করব, টেস্ট আসলে কোড লেখা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো যে কখন কি চুজ করবেন আর কিভাবে ইন্টারপ্রেট করবেন, এটা হলো গুরুত্বপূর্ণ। এটা কি বুঝতে পারছেন আপনারা? এইটা কি বুঝতে পারতেছেন আপনারা? ওকে, ওএলএসটি টেস্ট হচ্ছে আমরা চুজ করব তখন যখন অ্যাকচুয়ালি আমাদের ভ্যারিয়েন্স ইকুয়াল থাকবে না, ঠিক আছে, তখন আমরা চুজ করব রিসার্চ পাই এবং ইয়া দিয়ে কি বলে সাইপাই, এই দুইটা দিয়েই আমরা সাধারণত ইয়ে করতে পারবো। ওএলএসটি টেস্ট হচ্ছে আমি আবারও যাচ্ছি উপরে, স্টুডেন্ট টি টেস্ট, এটা হচ্ছে আমাদের কয়েকটা আমাদের পার করতে হবে। প্রথমে হচ্ছে নর্মালিটি চেক করতে হবে, তারপর ইকুয়াল ভ্যারিয়েন্স আছে কিনা সেটা চেক করতে হবে, স্যাম্পল সাইজ ইকুয়াল কিনা, এই তিনটা শর্ত মানতে হবে। হ্যাঁ, আর ওএলএসটি টেস্ট এর উল্টা, যদি আমাদের স্যাম্পল সাইজ ইকুয়াল না হয় আর যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড না থাকে বা ভ্যারিয়েন্স ইকুয়াল না থাকে, তাহলে ওএলএসটি টেস্ট আমরা চুজ করব। আর পেয়ার টি টেস্ট যখন আমরা চুজ করব তখন আমাদের দেখতে হবে যে যেমন বিপি রিডিংয়ের কথা যদি আমরা বলি, বিফোর অ্যান্ড আফটার, অর্থাৎ এখানে আমাদের কিন্তু একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ, অর্থাৎ এখানে রিলেটেড আছে, এই জন্য আমরা তখন হচ্ছে পেয়ার টি টেস্ট ইউজ করব। টি টেস্টের পালা শেষ, এখন আমাদের আসছে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি অ্যানোভা। এতক্ষণ আমরা টি টেস্ট নিয়ে কথা বললাম। টি টেস্ট হচ্ছে সাধারণত দুইটা গ্রুপের মধ্যে অ্যাভারেজকে বা মিনকে কম্পেয়ার করে, আর অ্যানোভার কাজ হচ্ছে মানে 3+ গ্রুপস, মানে 3টার অধিক গ্রুপ যেসব ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে থাকে তাদের মিনকে কম্পেয়ার করে। যেমন এখানে লেখা আছে কম্পেয়ার্স দ্য মিনস অফ 3+ গ্রুপস অফ ডেটা used to study if there is a statistical difference between 3 groups of data, assumes the data are normally distributed and equal variances। তাহলে আমরা এখান থেকে বুঝছি যেগুলো আমাদের প্যারামেট্রিক টেস্ট আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো ফলো করতে হবে, স্যাম্পল সাইজ ইকুয়াল, নর্মালি ডিস্ট্রিবিউটেড এবং ইকুয়াল ভ্যারিয়েন্সেস। ওকে, আচ্ছা, যখন আমরা একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে মোর দেন 3 গ্রুপস থাকবে, মানে ক্যাটাগরি থাকবে, তখন যে অ্যানোভাটা আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় ওয়ান ওয়ে অ্যানোভা। আর 2 ওয়ে অ্যানোভা হচ্ছে যখন আমরা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস অর ফ্যাক্টর ইউজ করি তখন, বা দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল যখন আমরা ব্যবহার করব তখন সেটাকে বলা হয় 2 ওয়ে অ্যানোভা। অ্যাজাম্পশনস যেটা বললাম যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আইআইডি, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড হতে হবে, তারপরে নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে, অবজারভেশন মানে যে লেভেন্স টেস্ট দিয়ে আমাদের দেখতে হবে যে ইকুয়াল ভ্যারিয়েন্স আছে কিনা। ইন্টারপ্রিটেশনটা এরকম হতে পারে যে দ্য মিনস অফ দ্য স্যাম্পলস আর ইকুয়াল, তাহলে অল্টারনেটিভ হবে হচ্ছে আর নট ইকুয়াল অথবা আনইকুয়াল। আচ্ছা, তো এখন আমরা এই যে দেখলাম, এখানে আমরা মোর দ্যান 3 ক্যাটাগরি আছে এরকম একটা ভেরিয়েবল চুজ করি, যেমন হচ্ছে এখানে এক্সারসাইজ। ওকে, আচ্ছা, এক্সারসাইজ এইখানে ক্যাটাগরি আছে হচ্ছে 3টা, ঠিক আছে, বাট বিএমআই ক্যাট যদি আমরা দেখি, বিএমআই ক্যাট
তাহলে এখানে আমরা দেখছি ক্যাটাগরি আছে 4টা, মানে মোর দ্যান 3। তো আমি এই বিএমআই ক্যাটাগরিতে আমি দেখতে চাই পালস 1-এর ইয়েটা কেমন আছে, পালস 1 এবং বিএমআই ক্যাটাগরি নর্মাল, ওবেজ, ওভার। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যারা নর্মাল ক্যাটাগরিতে আছে তাদের মিনিমাম পালস রেট কত, তারপরে ওবেজ ক্যাটাগরির পালস রেট কত, অ্যাভারেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে কিন্তু ডিফারেন্সটা, যেমন ওবেজ অ্যান্ড আন্ডারওয়েট এদের মধ্যে কি পালস 1 বা পালস রেট 1-এর কোনো পার্থক্য নাই, এই যে অ্যাভারেজ পালস রেট। কিন্তু নর্মাল অ্যান্ড ওবেজ এটার মধ্যে পার্থক্য আছে, নর্মাল অ্যান্ড ওভারওয়েট এদের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, এই যে এই পার্থক্যটা হচ্ছে কি করবে, চেক করবে অ্যানোভা। তো আমরা এখন এই যে বিএমআই ক্যাট, আমি এটা দেখি মোর দ্যান, তাহলে এখানে আমরা এই যে বক্স প্লটের মাধ্যমে আমরা দেখতে পারি ভিজুয়ালি যে পার্থক্য আছে কিনা। যেমন আমরা দেখতেছি যে এখানে আমরা কি দেখে আসলাম যে নর্মাল আর হচ্ছে আন্ডারওয়েট এদের মধ্যে কোন, সরি, ওবেজ এবং আন্ডারওয়েট এদের মধ্যে পার্থক্য নাই। দেখেন বক্স প্লটে কিন্তু তাই আছে, পার্থক্য নাই। এখন আমরা যদি ওয়ান ওয়ে অ্যানোভা টেস্ট পারফর্ম করতে চাই, ফর এক্সাম্পল ধরেন এক্সারসাইজে আমাদের লো, মডারেট, হাই 3টা ক্যাটাগরি আছে। হ্যাঁ, 3টা ক্যাটাগরি আছে। তো এখানে আমরা অ্যানোভা টেস্টটা করতে চাচ্ছি। তো স্টার্টস F1 ওয়ে যেটা করতে হবে আমাদেরকে, প্রথমে এই যে ডেটা মানে আমার নিউমেরিক ভ্যারিয়েবল যেটা সেটা পাস করতে হবে, তারপরে ক্যাটাগরি। তাহলে আমাদের প্রথম এখানে এক্সারসাইজ লো এ একটা গ্রুপ, তারপরে হচ্ছে মডারেট এ আর একটা গ্রুপ, তারপরে হচ্ছে হাই আর একটা গ্রুপ। এখানে আমি 3টা গ্রুপ পাস করেছি। এটা করলে আমাদেরকে এখানে একটা স্ট্যাটিস্টিক অ্যান্ড পি ভ্যালু দেবে। তা এখানে আমরা যথারীতি করেছি যে স্ট্যাট অ্যান্ড পি, এটার মধ্যে আমাদের এই ওয়ান ওয়ে অ্যানোভার রেজাল্ট থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলফা হচ্ছে 0.05 চুজ করা হয়েছে। তার মানে অর্থাৎ যদি আমাদের পি ভ্যালু আলফা থেকে বড় হয় তাহলে দ্য মিনস অফ দ্য স্যাম্পলস আর ইকুয়াল, অর্থাৎ উই ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য মিনস অফ দ্য স্যাম্পলস আর ইকুয়াল, তার মানে রেজাল্ট ইজ নট সিগনিফিকেন্ট। ওকে, এখন এই যে মানে আমরা এখানে যে ইয়েগুলো করলাম, যে পালস 1, পালস 2, পালস 1 যারা মানে এক্সারসাইজ ক্যাটাগরি লো, পালস 1 এক্সারসাইজ ক্যাটাগরি মডারেট, পালস 1 এক্সারসাইজ ক্যাটাগরি হাই, এদের মধ্যে আমরা যদি কম্প্যারিজন করতে চাই তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দ্য মিনস অফ দ্য স্যাম্পল আর নট ইকুয়াল, অর্থাৎ রিজেক্ট নাল হাইপোথিসিস, রেজাল্ট ইজ সিগনিফিক্যান্ট। তার মানে এদের মধ্যে আমাদের সিগনিফিক্যান্ট রেজাল্ট আছে। এখান থেকে আমরা দেখতেও পাচ্ছি যে আচ্ছা এখানে আমাদের যে এন এসেছে, কারণ কি এটা আমরা একটু দেখি। এই যে টেস্ট স্ট্যাটিস্টিক এটা কিন্তু আমাদের এন এসেছে, মানে নট স্ট্যাট পি, ঠিক আছে, বাট এখানে আমাদের ভেরিয়েবলটা ভুল হয়েছে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, ভেরিয়েবলটা ভুল হয়েছিল, এখানে হবে হাইট। ওকে, আমরা হ্যাঁ উপরেও কিন্তু তাই করেছি, হাইট। ওকে, এখন এই ওয়ান ওয়ে অ্যানোভাটা টেস্ট করার আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে স্ট্যাট মডেলস নামে আরেকটা প্যাকেজ আছে পাইথনের। ইম্পোর্ট স্ট্যাট মডেলস, তারপরে এপিআই অ্যাজ এসএম, মানে আমরা যেমন এসপিডি, এসএনএস, এসপিএলটি করি, এটাও সেরকম স্ট্যাট মডেলস ডট এপিআই অ্যাজ এসএম। তারপরে এখান থেকে আমরা একটা ফর্মুলা ওএলএস, এটাকে বলে হচ্ছে আচ্ছা ওএলএস, এটা আমরা অর্ডিনারি লিস্ট স্কোয়ার্স, ওএলএস এটা ফুল ফর্ম হচ্ছে, আমি ভুলে গেছিলাম, আই এম সরি। ওএলএস মানে হচ্ছে অর্ডিনারি লিস্ট স্কোয়ার্স। হ্যাঁ, এটা দ্বারাও আমরা
এটা একটু লিনিয়ার রিগ্রেশন মডেল, এটা আমরা কালকে দেখব লিনিয়ার রিগ্রেশন মডেল কি, কিভাবে ইন্টারপ্রেট করতে হয়, তারপরে লিনিয়ার রিগ্রেশন মডেল কিভাবে ফিট করতে হয়, এটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো এখানে এই যে ফর্মুলাটা আমি এখানে ইম্পোর্ট করলাম এই স্ট্যাট মডেল থেকে, ফ্রম স্ট্যাট মডেলস ডট ফর্মুলা ডট এপিআই ইম্পোর্ট ওএলএস। এই ওএলএস এর মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের যাবে নিউমেরিক ভেরিয়েবল, তারপর এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। ওকে, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটা হচ্ছে এই যে টেলডা সিম্বল দিয়ে আমরা এই দুইটার মধ্যে রিলেশনশিপটা এখানে বোঝায় মানে ইয়ে করে দিচ্ছি। পালস 1 এক্সারসাইজ, তারপরে ডেটা, এরপরে আমরা এখানে ফিট করব এই মডেলটা। তারপরে এই যে মডেলটা আমরা ইয়ে করলাম, এরপরে অ্যানোভা রেজাল্ট এসএম স্ট্যাটস অ্যানোভা, এটার মধ্যে জাস্ট এই মডেলটা পাস করে দিতে হবে। মডেলটা পাস করলে আমরা এখানে অ্যানোভা রেজাল্ট যদি ইয়ে করি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পি, ঠিক আছে, পি ভ্যালু, এই যে এটা হচ্ছে প্রবাবিলিটি ভ্যালু। আচ্ছা, এখানে আমরা হাইট, হ্যাঁ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দ্য মিনস আর মানে ইকুয়াল। ওকে, অর্থাৎ আমাদের এখানে যে ইয়াটা আছে, এই যে প্রবাবিলিটি ভ্যালু আছে, এই প্রবাবিলিটি ভ্যালুটা হচ্ছে আমাদের এই যে এইটার থেকে বড়, আমাদের যে কাট অফ ভ্যালু আছে সেটার থেকে বড়। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মানে কিভাবে এখানে ওয়ান ওয়ে অ্যানোভা পারফর্ম করলাম বা করতে হয় সেটা দেখলাম। এরপরে হচ্ছে সাধারণত এই যে দ্য টেস্ট, আমি যেটা টুকিস অনেস্ট সিগনিফিক্যান্স ডিফারেন্স, এখানে কিন্তু আমরা এই গ্রুপ মানে কোনটা যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কোন গ্রুপটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এখানে ওভারঅল একটা রেজাল্ট আসছে। তো এটা যদি আমরা দেখতে চাই যে ডিফারেন্ট গ্রুপের মধ্যে কোনটার ইয়া আছে, সেক্ষেত্রে আমরা এই যে এই টুকিস অনেস্ট যে ইয়াটা আছে সিগনিফিক্যান্স টেস্ট, এটা ব্যবহার করতে পারি। এটা করলে এই যে দেখতে পাচ্ছেন যে মানে হাই মডারেট, লো মডারেট, এই গ্রুপগুলোর মধ্যে যে ফলস মানে হচ্ছে অ্যাকচুয়ালি এদের মধ্যে কোনো সিগনিফিক্যান্ট রেজাল্ট নাই, যে রিজেক্ট, ফলস ফলস ফলস, যেটা আমরা এখানে অলরেডি ইন্টারপ্রেট করে আসছি, যেখানে রেজাল্টটা সিগনিফিক্যান্ট না। ঠিক আছে, তো আমরা চাইলে এই টুকিস অনেস্ট সিগনিফিক্যান্স যে ইয়াটা ডিফারেন্সটা, এটা আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, স্ট্যাট মডেলস, স্ট্যাটস মাল্টিকম মানে মাল্টি কম্প্যারিজন, ইম্পোর্ট মাল্টি কম্প্যারিজন, এটা ইম্পোর্ট করতে হবে। তারপরে মাল্টি কম্প্যারিজনের মধ্যে আমরা মানে কোন দুইটা ভেরিয়েবলকে কম্পেয়ার করতে চাই সেটা পাস করতে হবে, যেমন হাইট অ্যান্ড এক্সারসাইজ। এরপর হচ্ছে রেজাল্ট, এই রেজাল্টের ভেতরে এই যে আমরা এখানে মাল্টি কম্প্যারিজন রাখলাম, এখানে যে টুকি এইচএসডি এই ফাংশনটা কল করলে আমাদের এই টেবিলটা আসবে। এইটা হচ্ছে আমরা ওয়ান ওয়ে অ্যানোভা কীভাবে পাস করলাম। তা এখানে দেখেন একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল নিয়ে কিন্তু আমরা কাজ করেছি, এটাকে আমরা বলছি ওয়ান ওয়ে মানে অ্যানোভা। একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মানে ডিফারেন্ট ক্যাটাগরি থাকতে পারে, মানে মোর দ্যান 3 ক্যাটাগরি থাকতে পারে, কিন্তু আমরা এখানে একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ব্যবহার করছি, এই জন্য এটাকে বলছে হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা। এই যে ওয়ান ওয়ে অ্যানোভা আমরা চাইলে স্ট্যাট মডেলসের এপিআই মানে ফর্মুলা ওএলএস এই ফাংশনটা দিয়েও পারফর্ম করতে পারি। এই যে স্ট্যাটস অ্যানোভা এলএম মানে লিনিয়ার মডেল, এটা দিয়েও করতে পারি, অথবা এখানে যে সাইপায়ের যেটা আছে যে f_1 ওয়ান ওয়ে অ্যানোভা, এটা দ্বারাও পারফর্ম করতে পারি। আমরা এই যে টুকিস টেস্টটা ব্যবহার করি সাধারণত এই যে ভিজুয়ালি এই টেবিলটা দেখার জন্য, যে মাল্টিপল কম্প্যারিজন অফ ওয়ান মিনস। ওকে, এই যে টুকি এইচএসডি এই টেবিলটা আমাদেরকে হেল্প করে যে এখানে আমাদের রেজাল্ট মানে কোন গ্রুপেরটা সিগনিফিক্যান্ট সেটা দেখতে আমাদেরকে হেল্প করে। যেমন এখানে ফলস এসেছে সবগুলোই, তার মানে আমাদের এই রেজাল্টটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি নট সিগনিফিক্যান্ট। আচ্ছা, এই টুকিস যে ইয়েটা এখানে, এটা আরেকভাবে আনা যেতে পারে, ফ্রম স্ট্যাট মডেলস স্ট্যাটস মাল্টিকম ইম্পোর্ট পেয়ার ওয়াইজ মানে টুকি এইচএসডি এই ফাংশনটা আমরা এখান থেকে পেয়ার ওয়াইজ টুকি এইচএসডি এই ফাংশনটা আমরা ইম্পোর্ট করলাম। করার পরে জাস্ট আমরা এখানে কোন ভেরিয়েবলের মধ্যে দেখতে চাই এবং আলফা অর্থাৎ আমাদের কাট অফ ভ্যালুটা পাস করে দিলেও জাস্ট টুকি ডট সামারি এই ফাংশনটা ইয়ে করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে হাই লো, হাই মডারেট, লো মডারেট এই গ্রুপগুলোর মধ্যে মিন কম্পেয়ার করা হয়েছে এবং লোয়ার অ্যান্ড আপার রেঞ্জ ইয়েটা টার্মিনালটা আমাদেরকে এখানে প্রোভাইড করেছে এবং ফলস আসছে, তার মানে হচ্ছে আমাদের রেজাল্টটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি নট সিগনিফিক্যান্ট। ওকে, এখন আমরা টু ওয়ে অ্যানোভা পাস মানে কীভাবে ইয়ে করতে পারি, পারফর্ম করতে পারি। যেমন এক্সারসাইজ পালস 1, এখান থেকে আমরা
এটা ডেটার গ্রুপ বাই করে নিয়েছি, মানে গ্রুপিং করেছি আমি। এখান থেকে দেখতে পাচ্ছি যে হাই, লো, মডারেট, এদের পালস ওয়ান মানে যে ইয়াটা আছে এটার রেট অ্যাভারেজ হাই যারা এক্সারসাইজ এই গ্রুপে আছে 68, তারপরে 77, 75। তার মানে কি এই গ্রুপগুলোর মধ্যে কী আছে, পার্থক্য আছে। তো আমি এখানে এই যে এটা হচ্ছে 2 ওয়ে অ্যানোভা, 2 ওয়ে অ্যানোভা। এখানে আমরা কী করেছি যে এই যে ওএলএস ফাংশনটা ইম্পোর্ট করেছিলাম এখানে আমরা হাইট তার সাথে একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল পাস করেছিলাম, কিন্তু আমরা এখন যেটা করব দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, মানে হচ্ছে 2 ওয়ে অ্যানোভার কাজটা হচ্ছে একটা নিউমেরিক ভেরিয়েবলের সাথে দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের কম্প্যারিজন করা। তো এখানে প্রথম হচ্ছে আমরা নিউমেরিক্যাল ভেরিয়েবল যেটা সেটা এখানে দিলাম। তো আমি এটা হাইট দেখতে চাই, হাইট, এভারেজ হাইট। তারপরে এই যে সি, এটাকে বলে হচ্ছে মানে ডামি এনকোডিং। এটা মানে এখন না বুঝলেও চলবে, এটা কালকে আলোচনা করবো যে এনকোডিং বলতে কী বোঝায়। সি মানে হচ্ছে ডামি এনকোডিং, মানে এই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটাকে ডামি এনকোডিং করে। সি ক্যাটাগরি 1, এই যে ক্যাটাগরি 1 প্লাস ক্যাটাগরি 2। হ্যাঁ, তো আমরা এখানে দুইটা পাস করেছি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, একটা এক্সারসাইজ আর একটা বিএমআই ক্যাট। এইটা হচ্ছে আমাদের 2 ওয়ে অ্যানোভা। আগে যেটা করছি সেম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট ইজ সিগনিফিক্যান্ট। ওকে, লেস দেন 0.5 এটা আছে। এটা যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে কত আসবে সেটাও আমরা, ওকে, এটা মানে সহজ বোঝার জন্য আর কি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4%, তার মানে লেস দেন 5%, ইট মিনস রেজাল্ট ইজ সিগনিফিক্যান্ট। ওকে, কিন্তু এইটা হচ্ছে 6% আসছে, এই যে 6%, তার মানে রেজাল্ট ইজ নট সিগনিফিক্যান্ট। ওকে, তার মানে হচ্ছে আমরা এই ফার্স্ট গ্রুপের জন্য সিগনিফিক্যান্ট রেজাল্টটা পেয়েছি, পরেরটার জন্য সিগনিফিক্যান্ট নয়। ওকে, এটা হচ্ছে কিভাবে আমরা 1 ওয়ে অ্যান্ড 2 ওয়ে অ্যানোভা ব্যবহার করতে পারি। দিস ইজ অল অ্যাবাউট হাইপোথিসিস টেস্টিং। আমরা দেখলাম যে কীভাবে এগুলা পাইথনে ইমপ্লিমেন্ট করা যায়।